নমস্কার বন্ধুরা। নাগরিক নিউজ রুমে চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। এর আগের তিনটে পর্ব শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় মূলত তিনটে বা দুটোই বলা চলে, কারণ একটা বিষয় অন্যটার সাথে সম্পর্কিত। তো আমরা আজকে মূলত আলোচনা করব এসআইআর এবং তার পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তার কি প্রভাব পড়তে চলেছে তার উপর। সঙ্গে থাকবে একটি রিসেন্ট ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে আহ, আগস্ট 2024-এ যে মর্মান্তিক ঘটনা ঘটে আরজিকর হাসপাতালে, এবং তাতে যে একটি ডাক্তার আহ, উম, তিনি ওখানে ধর্ষিত হন এবং তাকে খুন করা হয়। এবং তারপরে যেটা দীর্ঘ আন্দোলন হয় তার জাস্টিসের জন্য, তাকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য। তো সেই ভিকটিম যে ডাক্তারটি ছিলেন, যাকে আমরা সকলে অভয়া বা তিলোত্তমা এই নাম দেওয়া হয়েছিল, তো তার মা এবং বাবা তারা বিজেপিতে যোগদান করেছেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তারা খুব সম্ভবত প্রার্থী হতে চলেছেন। প্রার্থী হয়েছেনই বলা চলে, যদিও কিছু জায়গায় শোনা যাচ্ছে যে কিছু ত্রুটি বা গোলযোগ হতে পারে, কিছু নিয়মের বাধা আছে যার ফলে আটকে যেতে পারেন। তো এটা এখন ডেভেলপিং একটা সিচুয়েশন। তো আমরা শুরু করছি এসআইআর নিয়ে। তো এসআইআর এর বিষয়ে যেটা প্রথমেই একবার একবার মনে করিয়ে দিই যে কি অবস্থায় আছে এখন। তো সম্প্রতি নির্বাচন কমিশন বলেছে যে সাধারণত আমরা যেরকম দেখে থাকি যে পশ্চিমবঙ্গের নির্বাচন বিভিন্ন ফেজে হয়, কিন্তু ব্যতিক্রমী হতে চলেছে আগামী নির্বাচন। মাত্র দুটো ফেজ, এপ্রিল 23 এবং এপ্রিল 29, এই দুদিনে 8 ফেজ। 8 ফেজের ইলেকশনের বদলে যেটা 2021-এ ছিল, এবারে দুটো ফেজে হতে চলেছে 294টা সিটে। প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট, যেখানে ডিসপিউটেড ভোটার ছিল, তাদের নাম আন্ডার এডুকেশনে আছে এসআইআর এ। এটা এক্সপেক্টেড যে এই লিস্টটা যে কোনো দিন পাবলিশড হবে, এবং মোটামুটি এখন অবধি দেখা যাচ্ছে যে 58 লক্ষ মতো ভোটারের লিস্ট নিয়ে গন্ডগোল হচ্ছে। আরেকটি সাম্প্রতিক যে রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, যেটা নিয়ে হইচই পড়ে গেছে, সেটা হচ্ছে যে 291টা সিটের মধ্যে 74টা সিটে সিটিং এমএলএ দের তৃণমূল কংগ্রেস অ্যান্টি ইনকামবেন্সির জন্য তাদেরকে টিকিট দেয়নি। এবং শুভেন্দু অধিকারী 2021 রিপিট করে মানে নন্দীগ্রামে যেরকম ভাবে মমতা ব্যানার্জির মুখোমুখি হয়েছিলেন, এবারে তিনি নন্দীগ্রাম থেকে দক্ষিণ কলকাতায় ভবানীপুরে চলে এসেছেন মমতা ব্যানার্জির মোকাবিলা করতে। এছাড়া এই নির্বাচনে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের মধ্যে প্রায় 500 কোম্পানি সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স আসতে চলেছে, এবং এটা সাম্প্রতিককালের বোধহয় সর্বোচ্চ এই এই যে কোনো সাইকেলে। এবং বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নাকি অতীতে যেভাবে আহ, মানে ভোটের দিন যেভাবে বুথ ক্যাপচারিং করেছে, তার মোকাবিলা করতে নির্বাচন কমিশন এই বিশেষ পদক্ষেপ নিচ্ছে। তো এই যে গোটা প্রক্রিয়াটা ঘটছে এসআইআর নিয়ে, তো আমি প্রথমেই চলে যাব হচ্ছে এই যে 58 লক্ষ ভোটার। ঠিক আছে, এইখানে বলা হচ্ছে যে মৃত, ডেড এবং শিফটেড যে ভোটারদের লিস্ট, এটাকে পরিষ্কার করার জন্য এই যে জিনিসটা হচ্ছে, এটা কি একরকম ডিজিটাল এনআরসি হচ্ছে বকলমে, এবং এর ফলে পশ্চিমবঙ্গ নির্বাচনে কি প্রভাব পড়তে চলেছে? আমি অর্ককে দিয়ে শুরু করব। বাল্মীকিতা, থ্যাংক ইউ। প্রথমত, এটা একটা এটা একটা প্রহসনে পরিণত হচ্ছে আমাদের ওয়েবসাইটে নাগরিক.নেটে। সম্বিত দা কয়েকদিন আগেই লিখলেন যে এটা আসলে এক ধরনের এনআরসির মতোই একটা ঘটনা যেটা সংঘটিত হচ্ছে। একটা নির্বাচন হচ্ছে, যেই নির্বাচনে 60 লক্ষ মানুষকে নির্বাচনের আওতা থেকে বাইরে বাদ দিয়ে রেখে একটা নির্বাচন হচ্ছে। এর থেকে বড় প্রহসন আর কি কি হতে পারে? আমাদের উত্তর কলকাতার খুব বনেদি পরিবার, কলকাতায় 350 বছরের বাড়ি তার, তার সাথে কথা হচ্ছিল। তারা 350 বছর মানে কত পুরুষ হয় আমি জানি না, এত প্রজন্ম ধরে তারা কলকাতার বাসিন্দা। সেই ভদ্রলোকের নাম বিচারাধীন। এবং প্রচুর মানুষ যারা 2002-তে ভোট দিয়েছেন, তাদের সাথে আমি নিজে কথা বলেছি, 2002-তে ভোট দিয়েছেন, এখন তাদের নাম ডিলিটেড। এই এই যে একটা বিরাট অংশের মানুষকে বাদ দিয়ে রেখে নির্বাচন করা, এটা এটা মানে এটা খুবই হতাশাজনক, দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। এরকম একটা ঘটনা এখানে ঘটছে। এবং যেটা তুমি একটু আগেই বললে
যে পশ্চিমবঙ্গ কি কাশ্মীরে পরিণত হয়েছে? এত এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে এসে পশ্চিমবঙ্গে ভোট হবে, এটা এটা মনে হচ্ছে যে প্রায়, খুব যদি আমি ভুল না করি, 2 লক্ষ জওয়ান তারা পশ্চিমবঙ্গে থাকবেন। এখানে মুখ্য সচিবকে সরিয়ে দেওয়া হচ্ছে, গোটা রাজ্য প্রশাসনটাকে রদবদল ঘটানো হচ্ছে। সবকিছু দিয়ে এটা মনে হচ্ছে যে বিজেপি বোধহয় একেবারেই কনফিডেন্ট হতে পারছে না যে এত কিছুর না, পরেও এটা এটা তৃণমূল এটা কংগ্রেস। দেখো, এটা দেখো, এটা এটা তো এইভাবে দেখা যায় যে যেহেতু দুটো ফেজে হচ্ছে এতগুলো সিট, ঠিক আছে, তো মানে অনেকগুলো অনেকগুলো প্রায় তুমি ধরো 291টা সিট, হ্যাঁ, তো প্রায় আহ 150-র ওপর, দুশো 150-র চুরানব্বই কাছাকাছি, হ্যাঁ, sorry? হ্যাঁ, দুশো দুশো চুরানব্বই, চুরানব্বইটা দুশো আছে। 294টা সিট তো প্রায় 150-র কাছাকাছি সিটে একসাথে হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে অতীতেও আমরা দেখেছি, মানে আমাদের যে নির্বাচনের ইতিহাস সেটা তো খুবই হিংসাদীর্ণ। তো এখানে রাজনৈতিক হিংসা হ্যাঁ, তুমি ঠিকই নির্বাচন বলছো চলাকালীন মাধুরিদা, হয়। কিন্তু এটার সঙ্গে এবারের ফারাকটা হচ্ছে, এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী কেবলমাত্র আসছে। তুমি যদি সবটাকে দেখো, যে 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, প্রচুর মানুষের নাম অলরেডি ডিলিটেড, এবং আমরা জানি যে মুর্শিদাবাদের মতো জেলা, যেই জেলাটা তার ডেমোগ্রাফির কারণেই হচ্ছে একদম বিজেপি বিরোধী একটা একটা জেলা, সেই জেলায় সবচাইতে বেশি মানুষের নাম বাদ পড়ছে, সবচাইতে বেশি মানুষের নাম বিচারাধীন। কাজেই এই সবটাকে মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে বোধহয় এটা বুঝতে অসুবিধা হয় না যে এখানে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন, বিরোধীরা অনেকে বলছেন নির্যাতন কমিশন, তারা কার্যত কেন্দ্রের যে শাসক দল তার যে বাংলা দখলের যে এজেন্ডা, সেইটা বাস্তবায়িত করবার চেষ্টা করছে। মানে অন্তত আমার তো, মানে খালি চোখে দেখে এখনো পর্যন্ত এইটাই মনে হচ্ছে। আচ্ছা, বেশ, তা আমি সম্বিতদাকে জিজ্ঞেস করছি। তো সম্বিতদা, মানে বিভিন্ন মানে রাজনৈতিক বিশেষজ্ঞরা যারা, এই পলিটিক্যাল অবজারভাররা যারা এই ফলো করেন এবং বিভিন্ন নির্বাচন দেখেছেন, তো তাদের মতে এই পশ্চিমবঙ্গে এই যে নির্বাচন আগামী এপ্রিল মাসে হতে চলেছে 2026-এ, তো এরকম নির্বাচন ভারতের ইতিহাসে এর আগে হয়নি কখনো। হ্যাঁ, মানে এইরকম ভাবে আহ, একটা ক্ষমতাসীন সরকার যারা একটা বৃহৎ মেজরিটি নিয়ে 5 বছর আগে এসেছিল, এবং এসআইআর প্রক্রিয়া হওয়ার আগে এবং গত, যদি আমি 3-4 মাসের ডেভেলপমেন্ট বাদ দিই, তার আগে অব্দি, গত বছরের শেষ অব্দি বেশিরভাগ লোকেরই ধারণা ছিল যে মমতা ব্যানার্জি খুব সম্ভবত খুব বড় গন্ডগোল না হলে আবারই মানে একটা মেজরিটি নিয়েই তার ফেরা উচিত। কারণ তার রাজনৈতিক শক্তি বিশেষ হ্রাস পায়নি, তার জনপ্রিয়তা মানে অভয় আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি ইস্যুতে কিছুটা টাল খেলেও হয়তো যথেষ্ট মানে ধাক্কা খায়নি যে তিনি মানে ক্ষমতা থেকে চলে যাবেন। কিন্তু এখন বিগত কয়েক মাসের ঘটনা দেখে মনে হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াকে আন্ডার এস্টিমেট করা হয়েছিল। এবং আহ, অবশ্যই বিজেপি বিরোধীরা বলছেন যে এটা সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছে। এবং নির্বাচন কমিশনের উপর অভিযোগ হয়েছে যে তারা বকলমে কেন্দ্রীয় শাসক দলের হয়ে কাজ করছে। তো এই যে আহ, বলা হচ্ছে যে এরকম নির্বাচন ভারতের ইতিহাসে এর আগে কখনো হয়নি, এটা কি সত্যি, মানে নাকি এটাকে বাড়িয়ে বলা হচ্ছে অযথা আশঙ্কা বলে তোমার মনে হয়? না, সত্যি এই ধরনের একটা নির্বাচনের প্রক্রিয়া সেটা ভারতবর্ষে কখনো আগে হয়নি। কারণ নির্বাচনে জিততে গেলে যে যে ফ্যাক্টর গুলো কাজ করে আমরা সাধারণভাবে যেগুলো বুঝতে পারি, সেটা হচ্ছে যে একজন জনপ্রিয় নেতা থাকতে হবে, জনপ্রিয় মুখ থাকতে হবে, যিনি অন্য জনপ্রিয় নেতাদের থেকেও জনপ্রিয়তর বা জনপ্রিয়তম হবেন। আম, একটা আদর্শগত ভিত্তি থাকতে পারে, সেটা জাতীয়তাবাদ হতে পারে, সেটা আঞ্চলিকতাবাদ হতে পারে। কিন্তু একটা আদর্শগত ভিত্তি সেইটা নির্বাচন জিততে সাহায্য করে। আহ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়াতে, সেটা হচ্ছে সংগঠন। যে একটা রাজনৈতিক দলের সংগঠন যদি আঁটোসাঁটো হয় এবং তারা যদি তাদের ভোটারকে বুথে ভোট গ্রহণের দিন বুথে নিয়ে যেতে সক্ষম হন, তাদেরকে মোবিলাইজ করতে পারেন, তাদেরকে নিয়ে যান এবং তাদের ভোট যদি পান, তাহলে তারা জিততে পারেন। এবং তারপরে আছে সরকারি দলে যদি কেউ ভালো ভালো জনমুখী প্রকল্পে চালাতে পারেন, সেইটা একটা কারণ হতে পারে নির্বাচন জেতার। বা বিরোধী দল যারা সরকারে নেই, তারা তার থেকেও ভালো কিছু অফার করছে রাজনৈতিক ভাবে বা অর্থনৈতিক ভাবে ভোটারদের কাছে, সেইটা একটা কারণ হতে পারে। আর হয় কোনো হাওয়া বা কোনো একটা বড় ইস্যু, সেটা আমরা যেরকম দেখেছি 2014-তে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, তার আগে ইউপিএ 2 সরকারের বিরুদ্ধে দুর্নীতির একটা বিরাট বড় হাওয়া তৈরি হয়েছিল। বা 2011-তে আমরা দেখেছি যে এই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কৃষকদের জমি কেড়ে নেওয়ার আহ, উম, যে যে অভিযোগ উঠেছিল এবং সেটার যে হাওয়া ছিল,
সেইগুলো কিন্তু নির্বাচন জিততে সাহায্য করেছে 2014-তে বিজেপিকে, 2011-তে তৃণমূলকে। তো এইগুলো মূলত যে কারণগুলো আমরা সাধারণত দেখে থাকি, যে একটা রাজনৈতিক দল তখনই জয়লাভ করে যখন এর মধ্যে থেকে অন্তত দুটো বা তিনটে জায়গায় তারা একটা কোনো স্ট্রং অবস্থানে থাকে। কিন্তু এবারে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই ফ্যাক্টর গুলো প্রায় দূরে সরে গেছে। দূরে সরে গিয়ে যেটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে সেটা হচ্ছে ভোটার লিস্ট এবং প্রশাসনিক আঁটোসাঁটো করে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে একটা নির্বাচনকে পরিচালনা করে, এবং সেইটাই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠেছে। এখন ভোটার লিস্ট কিভাবে হচ্ছে, যে এসআইআর এর আগে হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়েছে, পশ্চিমবঙ্গেও হয়েছে, কিন্তু এত হই হল্লা হয়নি। তার কারণ হচ্ছে এসআইআর এর নীতি আইনত একটা বৈধতা আছে, যেটা নির্বাচন কমিশন করতে পারে। অনেকে বলেন, যেটা আমাদের পডকাস্টে জহর সরকার খুব ঠিকভাবে উল্লেখ করেছেন, যে যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে 1950-এর, তাতে নিবিড় ভোটার সংশোধন, ভোটার তালিকা সংশোধনের একটা প্রভিশন রয়েছে। কিন্তু বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন এরকম কোনো প্রভিশন নেই, কিন্তু নির্বাচন কমিশন এটাকে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলছে। সেইটা করতে গিয়ে তারা যেটা করলেন সেটা কিন্তু খুব অ্যাডহক ভিত্তিতে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিলেন। সেটা মাইক্রো অবজারভারের কোনো প্রভিশন কোনো আইনে নেই, সেটা একটা নিয়ে আসা হলো। তারপরে যখন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা গেলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট দেখালো যে পশ্চিমবঙ্গ সরকার অফিসার দিয়ে সহযোগিতা করছে না। তো যখন সহযোগিতা করছে না, তখন তারা জুডিশিয়াল অফিসার নিয়োগ করলেন, এবং তখন নির্বাচন কমিশন হাত গুটিয়ে নিল যে এবার যা করার নির্বাচন যা করার সেটা এই জুডিশিয়াল অফিসাররা করবে। এবং এই যে অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন, যে 60 লক্ষের মতো ভোটার রয়েছেন, তাদের পুরো ভারটা এই জুডিশিয়াল অফিসার বা বিচার বিভাগীয় অফিসারদের হাতে তুলে দেওয়া হলো, যে তারা যা করবেন তাই হবে, আমাদের আর কিছু করার নেই। এবং পুরো দোষারোপটাই করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসকে বা পশ্চিমবঙ্গ সরকারকে, তারা কেন গেলেন আদালতে, তার জন্য এই অবস্থা সৃষ্টি হলো। এবং তার থেকেও যেটা বড় ব্যাপার, এটা আমি বারবার বলার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, এবং আমরা লিখেওছি এটা নিয়ে, সেটা হচ্ছে যে এই জনপ্রতিনিধিত্ব আইনে যে প্রভিশনে বলা রয়েছে যে এই আহ, নিবিড় ভোটার তালিকা সংশোধন করা যাবে, সেইখানেই বলা আছে সেইটা যতক্ষণ না এই প্রসেসটা সম্পূর্ণ হচ্ছে, প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগের যে ভোটার লিস্ট রয়েছে সেইটাকেই চূড়ান্ত হিসেবে ধরে ভোট করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন কি করলেন, তারা বললেন যে এই 28শে ফেব্রুয়ারি আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করে দিয়েছি। চূড়ান্ত তালিকা কিভাবে ঘোষণা হয়, যখন এই এতগুলো এত এত মানুষ তারা বিচারাধীন অবস্থায় রয়েছেন, ভোটার তালিকা তাদের নাম উঠবে কিনা সেটা নিয়ে সংশয়ে রয়েছেন, তারা করে দিলেন। এবং তারপরে বললেন যে সাপ্লিমেন্টারি লিস্ট আসবে। সেই সাপ্লিমেন্টারি লিস্ট আজকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। সেই সাপ্লিমেন্টারি লিস্ট ধীরে ধীরে আদালতের নির্দেশে আসবে, কিভাবে আসবে, তাদের কি হবে না হবে। তার থেকেও যেটা আরেকটা বড় কথা, যে রাজনৈতিক দলগুলো বামফ্রন্ট বা সিপিএম, তারা ভেবেছিল যে তৃণমূল বিপাকে পড়বে এসআইআর করতে গেলে, তো তাদেরই ভালো হবে, ভুতুরে ভোটারের নাম বাদ যাবে। বিজেপি প্রথম থেকেই খুশি যে এটা হচ্ছে, এবং তারা যে ম্যান্ডেটটা তৈরি করার চেষ্টা করেছে যে এতে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, রোহিঙ্গা পশ্চিমবঙ্গে রয়েছেন ভোটার তালিকায়, তাদের নাম বাদ যাবে, ইত্যাদি ইত্যাদি। তারা খুশি প্রক্রিয়াটাতে। তৃণমূল কংগ্রেস প্রথমে ভেবেছিল তারা পুরো ব্যাপারটাকে সামলে নেবে তাদের সংগঠন দিয়ে, তারা প্রথম পর্যায়ে তাই খানিকটা করেও ছিল। কিন্তু দ্বিতীয় পর্যায়ে থেকে যখনই স্ক্রুটিনি শুরু হলো বা শুনানি শুরু হলো, তখন থেকেই কিন্তু খেলাটা তাদের হাতের বাইরে চলে গেছে। এখন খেলাটা পুরোটাই তাদের হাতের বাইরে। কারণ আদালত বলছে যে যাদের নাম উঠবে না তাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে। যে কারণে আমরা বলছি, অল্প একটু আগে যেটা বললো, সেই কারণেই আমরা বলছি যে এটা বকলমে এনআরসি হয়ে গেল। একটা ট্রাইব্যুনাল সেট আপ হবে, সেইখানে গিয়ে অ্যাপিল করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরামর্শ দিচ্ছেন ভোটারদের, যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে যান, এবং সেখানে তৃণমূল কংগ্রেস সাহায্য করবে। তো ব্যাপারটা ট্রাইব্যুনাল পর্যন্ত পৌঁছে গেল, এর মাঝে একটা নির্বাচন হচ্ছে, এবং এরপর এর সঙ্গে তো এই প্রশাসনিক রদবদল আমরা দেখছি, সেটাও প্রায় অ্যাডহক ভিত্তিতে হচ্ছে। যে কখনো সরিয়ে দেওয়া হচ্ছে অফিসারদের, অফিসারদের সরিয়ে দেওয়ার পরে আবার তাদেরকে পুনর্বহাল করা হচ্ছে। যেমন শিলিগুড়ি এবং বিধাননগরের পুলিশ কমিশনার, তাদেরকে কেন সরানো হয়েছিল তাহলে, যদি তাদেরকে আবার সেই পদেই রেখে দেওয়া হলো। আহ তারপরে যাদেরকে সরিয়ে দেওয়া হলো নির্বাচনের কাজে লাগানো হবে না, কিন্তু তাদেরকে অন্য রাজ্যে নির্বাচনের কাজে পাঠানো হচ্ছে। কাজেই এইটা নির্বাচন কমিশন যে পরিস্থিতিটা সৃষ্টি করেছে এসআইআর দিয়ে এবং এই প্রশাসনিক বদল দিয়ে, এবং তাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা হয়েছেন, এবং বামফ্রন্ট অনেক পরে বুঝতে পেরেছে যে তারা প্রথম থেকে এই ইস্যুতে কেন
উদ্যোগী হয়নি এই ইস্যুর বিরুদ্ধে, এই ইস্যু নিয়ে লড়াইয়ে আন্দোলনে থাকায়। সেটা তারা বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু তারাও সেটা অনেকটা দেরি হয়ে গেছে। তো এই আবহে যে নির্বাচন হচ্ছে সেটা অবশ্যই আনপ্রেসিডেন্টেড। সেইটা হুম, পশ্চিমবঙ্গ বেশ। কেন, ভারতবর্ষেও এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন হয়েছে বলে তো আমার জানা। হুম, দলগুলোর যে ভূমিকা আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে, এটা মানে কি বলবো, মানে এটাও অপ্রত্যাশিতই একরকম বলা যায় যে বিরোধী দলেরা এই বিপদকে আগে থেকে বুঝতে না পেরে তারাও একরকম ভাবে এটাতে সাবমিট করলো বা পার্টিসিপেট করলো। এটাও হয়তো পশ্চিমবঙ্গের মানুষের প্রতি একটা চূড়ান্ত অবিচার হলো। সেই সেই অবিচারের আবহে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এখনো তারা নির্বাচনী লড়াইটাকেই মোটামুটি আহ, সামনে লক্ষ্য রেখে আর কি এগোচ্ছে। মানে যেটুকু এই তালিকা বেরোনোর পর যেটুকু যে আমরা তাও ফুলকি একটু একটু দেখছিলাম যে নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণা দেওয়া বা ডেপুটেশন দেওয়া, বর্তমানে তার কিছুই প্রায় দেখা যাচ্ছে না। এটাও আমার মনে হয় একটা খুব দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে আমাদের কাছে। এখানে একটা একটা কথা আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে এই যে সোহম বিরোধী রাজনৈতিক দলগুলো নিষ্ক্রিয়তার কথা বললো, এক্ষেত্রে দাঁড়িয়ে আমার বারবার করেই মনে হচ্ছে যে যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলো তৃণমূল কংগ্রেস, কংগ্রেস বা বামফ্রন্ট, তারা বোধহয় ভয় পাচ্ছিলেন যে যদি তারা এই গোটা প্রক্রিয়াটার বিরুদ্ধে কোনো বড়সড় আন্দোলনের দিকে যান, বড়সড় বিক্ষোভের দিকে যান, সেক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়াটাকেই বন্ধ করে দেওয়া হবে এবং তারপরে রাষ্ট্রপতি শাসন বা এরকম একটা কিছু হবে। কিন্তু এবং এটা খুব ইন্টারেস্টিং যে মুর্শিদাবাদে, আমি যদি খুব আমি আমি কেন্দ্রটা ভুলে যাচ্ছি, একজন তৃণমূল বিধায়ক যিনি এসআইআর নিয়ে সবচাইতে বেশি সরব হয়েছিলেন এবং নানা রকমের বিক্ষোভ ইত্যাদি তিনি করেছিলেন, এবার কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি। তাকে টিকিট দেয়নি এবং টিকিট না পেয়ে সেই ভদ্রলোক তিনি খুব স্পষ্টভাবে বলছেন যে আমাকে টিকিট দেওয়া হয়নি, তার কারণ আমি বেছে বেছে মাইনরিটি সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়ার বিরোধিতা করে আমি রাস্তায় নেমেছিলাম। কাজে আমার এটাও মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো তারা কিন্তু ভীষণ ডিফেন্সিভ মোডে গোটা ব্যাপারটা খেললো, কোনো রকমে সামাল দিতে চাইলো। কিন্তু আহ মুশকিল হচ্ছে যে যেটা সম্বিতদা বলছিল একটু আগে, যে এটার ফলে আসলে গোটা খেলাটাই আসলে হাতের বাইরে চলে গেল এবং এটা এমন একটা পর্যায়ে পৌঁছলো যেটা বোধহয় শুধু নির্বাচন না, গোটা বাংলার জনগোষ্ঠীর জন্য, বাঙালিদের জন্য এটা একটা খুবই বিপর্যয়কারী মুহূর্তে আমরা এসে দাঁড়ালাম। একটা যে ছোট্ট কথা বলি, যে অর্ক যে প্রসঙ্গটা তুললো, এবং এটাই বোধহয় রাজনৈতিক দলগুলোর কাছে একটা ডিফেন্সিভ মোডে চলে যাওয়ার কারণ হয়ে গেল, যে যে 60 লক্ষ নাম বিচারাধীন রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর, যেটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। কিন্তু ব্যাপারটা শুধু যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সীমাবদ্ধ তা নয়, তাদের সংখ্যা বেশি হয়তো এই 60 লক্ষের মধ্যে, কিন্তু যাদের নাম বাদ গেল, যাদের হয়রানি হলো, যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি হতে হলো, এখনো যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে, তাদের মধ্যে হিন্দুরাও রয়েছে, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষও রয়েছেন। কাজে এই পুরো ব্যাপারটা যে শুধুমাত্র সংখ্যালঘুদের প্রবলেম হলো সেটা নয়, কিন্তু রাজনৈতিক দলগুলো হয়তো ভাবলো যে তারা যদি এটা নিয়ে আন্দোলন করে তাহলে তাদেরকে ওই সংখ্যালঘু আহ, আম, দের জন্য দরদি হয়ে উঠেছে, তা সেই সেই অভিযোগ বা সেই তকমা লাগবে। তার জন্য হয়তো তারা খানিকটা ডিফেন্সিভ হয়ে গেল, এটা আমার মনে হয়। আচ্ছা, আমি এবার প্রতীকের কাছে যাব। তো প্রতীক, এসআইআর নিয়ে আশঙ্কা সকলেরই মধ্যে আছে এবং এই আশঙ্কা অমূলক নয়। মানে আশঙ্কাটা এই নয় যে বিজেপি নির্বাচন জিততে পারে। হ্যাঁ, একটা রাজনৈতিক দল, তারা ভোটে লড়ছে, তারা যদি ভোটে লড়ে সুষ্ঠুভাবে নির্বাচন যদি হয়, ঠিকভাবে নির্বাচন যদি হয়, যদি পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চান, তো তারা আসবে। এটি তো সাংবিধানিক প্রক্রিয়া, এতে তো কিছু বলার নেই। কিন্তু আশঙ্কাটা যেটা হচ্ছে যে ব্যাপারটা আদপে সেরকম নয়। আশঙ্কাটা হচ্ছে যে মানে ভোটার লিস্ট, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, আমলাতন্ত্র, পুলিশ, সমস্ত বিষয়টাকে, সমস্ত রাষ্ট্রীয় কলকবজাকে কাজে লাগিয়ে এমন ভাবে নির্বাচন সম্পন্ন করা হবে যে বিভিন্ন জায়গায় ন্যারো মার্জিনে ভোটারদের বাদ দিয়ে রেজাল্ট ম্যানিপুলেট করে। এছাড়া ইভিএম নিয়ে তো দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ আছে। তো সব মিলিয়ে মানে মাল্টিপ্রংড একটা স্ট্র্যাটেজি নিয়ে, হ্যাঁ, হয়তো বিজেপি সত্যি সত্যি পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে সক্ষম হবে, সোজা পথে নয়, আঙুল ব্যাখ্যা করে। এটা অভিযোগ, এরকম বিভিন্ন লোকে এই এই আশঙ্কা করছেন। আবার অন্যদিকে এটাও বলার মতো বিষয় যে হ্যাঁ, এটা হয়তো একটা ছোট রাজ্য, মানে ত্রিপুরা বা পাঞ্জাবের মতো রাজ্য হলেও ব্যাপারটা এরকম
হলেও হতে পারে, যেখানে ম্যানিপুলেট করা অনেক সহজতর। কিন্তু পশ্চিমবঙ্গ একটা বিশাল রাজ্য, 294টা আসন, এতগুলো লোকসভা, এত এত বড় ভোটার, মানে জনসংখ্যা, এত 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 মানুষ ভোটার, এবং এখানে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে, তৃণমূল মমতা ব্যানার্জির যে ব্যক্তিগত জনপ্রিয়তা আছে, ঠিক আছে, এতদিন সরকার চালানোর অভিজ্ঞতা আছে, এবং বিভিন্ন মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য উপকৃত হয়েছে বলে জানা যাচ্ছে, বিশেষ করে মহিলাদের মধ্যে, সংখ্যালঘুদের মধ্যে, ঠিক আছে। মমতা ব্যানার্জি যে বিভিন্ন ধরনের ভাতা দিয়েছে, তার সরকার যে বিভিন্ন ধরনের কাজ করেছে, অন্তত তৃণমূল কংগ্রেস এবং তার সহায়ক যে শক্তিগুলো আছে তারা এই কথা বলছে যে হ্যাঁ, আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তায় কোনো খাদ নেই। 2019-এর পর বিজেপি কিন্তু মানে পশ্চিমবঙ্গে হ্রাসই পেয়েছে, ওই 2019টাই পিক ছিল। 2021-এও 2019-এ টাচ করতে পারেনি, 2024-এ তো গোটা দেশেই মানে, হ্যাঁ বিজেপি ক্ষমতায় এসছে কিন্তু মানে ইন আ ডিমিনিশড ফর্ম আর কি, ঠিক আছে, 400 পার বলে মানে তারা 240-এ গিয়ে ঠেকেছে। তো এবতো অবস্থায় যখন দুটো পক্ষের মধ্যে ডিফারেন্সটা এতটাই বেশি, ঠিক আছে, যেখানে হয়তো ঠিকভাবে নির্বাচন করলে মানে বিজেপি 100 পেরোবে কিনা এই নিয়ে অনেকে সন্দিহান, সেখানে এতটা ডিফারেন্স কি করে ব্রিজ করবে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র প্রয়োগ করে? কারণ মানুষ তো ভোট দিতে যাবে, ঠিক আছে, এবং এসআইআর এ যাদের হয়রানি হয়েছেন তারা সেই হয়রানির কথা মাথায় রেখেই যাবেন। এবং বিজেপির বিরুদ্ধে এক অংশের মধ্যে এই ক্ষোভ আছে যে এরা হচ্ছে বহিরাগত দল, ঠিক আছে, এরা বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়, এবং বাঙালি অস্মিতা যা আছে তা ক্ষতিগ্রস্ত হবে বিজেপি এলে, তা নষ্ট হয়ে যাবে। তো এমতো অবস্থায় তাহলে এই আশঙ্কাটার কি সত্যি কোনো ভিত্তি আছে, নাকি তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি আবার প্রত্যেকবারের মতো এবারে ব্যাপারটাকে ম্যানেজ করে দেবেন? তোমার কি মনে হয়? দেখো, আমার কাছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বিজেপি ক্ষমতায় আসতে পারবে কিনা শেষ পর্যন্ত, বা মমতা ব্যানার্জি আরো একবার জিতে যাবেন কিনা সেটা নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব থেকে খারাপ লাগার মতো ব্যাপার যেটা এই নির্বাচন নিয়ে, সেটা হচ্ছে যে এই নির্বাচনে আমাদেরই সহনাগরিক একটা বিরাট অংশের মানুষ, তাদের কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হলো। মানে এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে এরকম হবে যে আমরা, আমাদের যাদের নাম উঠে গেছে ভোটার তালিকায়, আমরা ভোট দিতে যাব, আমারই প্রতিবেশী কেউ তিনি ভোট দিতে যাবেন না। হ্যাঁ, মানে ভোট দিতে যাবেন না এই জন্য নয় যে আগে আমরা যেটা জানি যে পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষ অনেক রাজ্যেই হয় যে অমুক অমুক বাড়ির লোক জানা আছে যে ওরা বিরোধী দলকে ভোট দেয়, অতএব একটা দলের গুন্ডারা তাদের যেতে দিল না, সেরকম ঘটনা না। তারা ভোট দিতে যেতে পারবেন না কারণ তাদের ভোটার হিসাবে নামই নেই ভোটার তালিকায়। হ্যাঁ, বা তাদের একটা তালিকা, একটা অদ্ভুত তালিকায় ফেলে দেওয়া হয়েছে যেখানে তারা বিচারাধীন, মানে তারা দেশের নাগরিক কিনা সেটা নিয়েই বিচার চলছে, সেই জন্য তারা ভোট দিতে যেতে পারবেন না। এটা ভারতের নির্বাচনের ইতিহাসে তো মানে অভূতপূর্ব ঘটনা না। এবং মানে ঠিক অভূতপূর্ব বলবো না, আসামে ডিভোটার বলে একটা ব্যাপার আছে। ফলে আসামে এরকম একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক কিছু লোক, এবং তার সামাজিক প্রভাব পড়ে তা নিয়ে প্রচুর রিপোর্টিং হয়েছে, আমরা জানি। হ্যাঁ, মানে পাড়া প্রতিবেশী তাদের আক্রমণ করে, এরকম ঘটনা ঘটে আসামে। যারা ডিভোটার তাদের, এবং তাদের সন্দেহের চোখে দেখা হয়। হ্যাঁ, তাদের সামাজিক অপমান বা এক ধরনের যাকে বলে পৃথকীকরণ, সেটা তাদের সঙ্গে ঘটে। সেই রকম একটা ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে। হ্যাঁ, এইটা পশ্চিমবঙ্গের ইতিহাসে তো অভূতপূর্ব বটেই, ভারতের ইতিহাসেও আসাম ছাড়া অন্য কোনো জায়গায় এরকম হয়েছে বলে আমার তো জানা নেই। এইটা আমার কাছে সব থেকে, আমি বলবো যে আহ মানে সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে খারাপ ব্যাপার। এবার হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করলে যে এই বিজেপির সঙ্গে একটা বিপুল ব্যবধান ছিল 2021-এর ফলের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের, দু এবং হাজার দু হাজার চব্বিশের ফলে চব্বিশের ফলো, হ্যাঁ। ফলের ভিত্তিতে একটা বিপুল ব্যবধান আছে। সেই ব্যবধান এভাবে পূরণ করা সম্ভব কিনা, এবার যেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই ব্যবধান মুছে দেওয়ারই একটা প্রচেষ্টা হচ্ছে এসআইআর। মানে আমি প্রশাসনিক বদলগুলোর কথা পরে বলছি। কারণ কারণ হচ্ছে যে যদি সারা পশ্চিমবঙ্গের নিরিখে আমরা দেখি, তুমি আসন সংখ্যা যদি ভুলে যাও, তুমি শুধু যদি ভোটের কথা দেখো, তাহলে দেখা যাবে যে 294টা আসন মিলিয়ে বিজেপি আর তৃণমূলের ভোটের সংখ্যার দিক থেকে ব্যবধান ছিল ওই 60 লাখ মতো। এবং ঠিক ওই 60 লাখ মতো ভোটারই বিচারাধীন ভোটার হয়ে রয়েছে। আর বাকি যারা তার আগেই বাদ গেছে তাদের কথা যদি আমি ছেড়েও দিই, তার মানে পরিষ্কার এটা তো কাকতালীয় ঘটনা হতে পারে না। হ্যাঁ, যে ঠিক আগের বার 60 লাখ ভোট কম পেয়েছিল তৃণমূলের থেকে বিজেপি, এবার ঠিক 60 লাখ ভোটার বিচারাধীন,
এবং মনে রাখতে হবে যে এই যে 60 লাখ ভোটার বিচারাধীন, এরা কিন্তু বিচারাধীন হতেন না, এরা সোজা বাদই পড়ে যেতেন যদি না মমতা ব্যানার্জি বা, আমি যদি সিপিএম এর কথা ধরে নিই, যে মন্তারি বানু, হ্যাঁ, তিনি যে মামলাটা করেছিলেন সুপ্রিম কোর্টে, তারা যদি সুপ্রিম কোর্টে না যেতেন, তাহলে এই যে ট্রাইব্যুনাল গঠন হলো, ট্রাইব্যুনাল গঠন ব্যাপারটা আসলে আরো খারাপ হয়ে গেল, যেটা সম্বিত দা বললো, যেটা এটা ফরেনার্স ট্রাইব্যুনাল আছে আসামের কথাটা বারবারই চলে আসে এ প্রসঙ্গে। এটা ফরেনার্স ট্রাইব্যুনালের মতো হয়ে গেল, যে এবার তোমাকে গিয়ে প্রমাণ করতে হয় তুমি নাগরিক কিনা। কিন্তু সে জায়গাতেও ব্যাপারটা যেত না, সোজা বাদই হয়ে যেতেন এই 60 লক্ষ মানুষও, যদি মানে নির্বাচন কমিশন যেটা করছে এটা নির্বিঘ্নে করতে দেওয়া হতো, আদালতের পথে কেউ না যেত, মন্তারি বানু বা মমতা ব্যানার্জি। হ্যাঁ, সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এর পিছনে একটা অন্য কোনো মতলব কাজ করছে। মানে নির্বাচন কমিশন, একটা ফুটবল ম্যাচ হচ্ছে, নির্বাচন কমিশনের ভূমিকা হওয়ার কথা রেফারির মতো, কিন্তু এখানে ভূমিকাটা রেফারির থাকছে না। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে রেফারিকে দেখে মনে হচ্ছে এসআইআর, তারপরে এই যে সম্পূর্ণ প্রশাসন বদল করে দেয়া, মানে আমি প্রশাসনের তো, মানে একটা থাকে হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা, প্রশাসনের দুটো দিক, একটা নির্বাচিত জনপ্রতিনিধিরা, আরেকটা সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রশাসনের সরকারি কর্মচারীদের দিকটা যে চেহারা করে দেওয়া হয়েছে, তাতে এটা আমরা বলতেই পারি যে এটা মমতা ব্যানার্জির সরকার না, এটা নির্বাচন কমিশনের সরকার। তো এরকম ভাবে ভোট হওয়ার তো কথা নয়, কিছু বদলি হবে, কিছু এ হবে, সেগুলো হয়, সেটা আমরা জানি। হ্যাঁ, তাই বলে একেবারে তোমার রাজ্যের মুখ্য সচিব, মানে রাজধানী কলকাতার পুলিশ কমিশনার, তাই থেকে শুরু করে একধার্সে সবাই বদলি হয়ে যাচ্ছেন। এবং সম্বিতদা যেটা বললো, যে যে লোক এ রাজ্যে নির্বাচন চালাতে নাকি অযোগ্য, তার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো, সে অন্য একটা রাজ্যে নাকি নির্বাচন চালানোর যোগ্য। এর মধ্যে তো কোনো যুক্তি নেই। হ্যাঁ, এর মধ্যে একমাত্র অভিসন্ধি থাকা সম্ভব। মানে ব্যাপারটা এরকম যে রেফারি এমন ভাবে ম্যাচটা পরিচালনা করছে যে তোমাকে বিপক্ষে পেনাল্টি বক্সে বিপক্ষ ফাউল করে ফেলে দিল, রেফারি পেনাল্টিটা দিল যারা ফাউল করে ফেলে দিল তাদের। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে আর কি। এইরকম ভাবে একটা নির্বাচন হলে সেই নির্বাচনের ফলাফল সব সময় সন্দেহজনক হবে। এবং আমি বলবো যে এই পরিস্থিতির জন্য আমি সব থেকে বেশি দায়ী করব বিরোধী দলগুলোকে, মানে বিজেপি বিরোধী দলগুলোকে। বিজেপি বিরোধী দল বলতে আমি শুধুমাত্র মানে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর কথা বলছি না, আমি তো বিহারের বিরোধী দলগুলোকেও দায়ী করব। হ্যাঁ, তার কারণ বিহারে এসআইআর হলো, বিহারের এসআইআর নিয়েও প্রচুর অভিযোগ ছিল, যদিও সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি জিনিসটা পশ্চিমবঙ্গে নতুন। হ্যাঁ, সেটা বিহারে ছিল না, তা সত্ত্বেও বিহারের এসআইআর নিয়ে বিস্তর অভিযোগ ছিল। হ্যাঁ, জ্যান্ত লোককে মরা বলে দেওয়া হয়েছে, যোগেন্দ্র যাদব সেই জ্যান্ত লোকেদের সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে বিচারপতিদের সামনে দাঁড় করিয়ে বলেছেন যে দেখুন কিরকম এসআইআর করেছে। হ্যাঁ, সেইটার পরে যে ভোট হলো, সেই ভোটের যে ফল, সেটা একেবারে মানে বাধ্য ছেলের মতো বিহারের বিরোধীরা, রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস, হ্যাঁ, লিবারেশন, এরা সকলে মেনে নিল। একটা সাংবাদিক সম্মেলন আমার মনে আছে যে লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য করেছিলেন, যেখানে তিনি একদম সংখ্যা দিয়ে দেখিয়েছিলেন যে এসআইআর শেষ হওয়া থেকে নির্বাচন পর্যন্ত নতুন কয়েক লক্ষ ভোটারের নাম যোগ হয়েছে। হ্যাঁ, উনি প্রশ্ন তুলেছিলেন যে এই এতগুলো ভোটার এরা আগে কেন যোগ হলো না, হঠাৎ এসআইআর এর পরেই কি করে যোগ হলো। তো এইটা নিয়ে তো পড়ে থাকা উচিত ছিল। ওই ফলটা আমরা মানছি না, এই কথাটা বিহারের বিরোধীরা কেন বললো না? যেহেতু বললো না, সেহেতু নির্বাচন কমিশন, আমার ধারণা, যে নির্বাচনের সাহস পেয়ে গেল যে কোনোভাবে একবার যদি ভোটের ফলটা বার করে দেওয়া যায়, হ্যাঁ, বিজেপি বিরোধীদের হারিয়ে দেওয়া যায়, তখন আর কেউ কিছু বলবে না, তখন ভোটের ফল মেনে নিতে সবাই বাধ্য। আচ্ছা। হ্যাঁ, এবং ওই মানে ওরকম একটা জিনিস হবার পরেও পশ্চিমবঙ্গে অদ্ভুত ভাবে বামপন্থীরা, কংগ্রেস ইত্যাদি, এরা বললো আমরা এসআইআর যাতে সুষ্ঠুভাবে হয়, আমরা মানুষের সাথে আছি, অমুক তমুক। আরে মানুষের সাথে থেকে তুমি করবে কি? মানুষের জন্য যে করা হচ্ছে না এসআইআরটা মানুষের স্বার্থে, সেটা তো বিহার থেকে শিখে যাওয়া উচিত ছিল। মানে ভেনিজুয়েলা নিয়ে কলকাতায় বিরাট মিছিল বেরিয়ে গেল, হ্যাঁ, কিউবা নিয়ে বেরোতো এক সময়। হ্যাঁ, সেগুলো খারাপ আমি বলছি না, সেগুলো জরুরি। হ্যাঁ, হ্যাঁ, কি মানে ইরান নিয়ে কথা হচ্ছে, অমুক হচ্ছে, সব জরুরি। কিন্তু আমার তো ঘরের পাশে বিহার, আমি সেটা দেখতে পেলাম না, এবার তার ফল তো এখন ভোগ করতেই হবে। এবং একসঙ্গে আমি একটা কথা যোগ করব এখানে, যেটা প্রতীকদা বলছিল যে এসআইআর এর যে সামাজিক প্রভাব পড়ছে, ইতিমধ্যেই এই যে 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে এবং একটা বিপুল সংখ্যক মানুষের নাম ডিলিটেড, বাদ পড়ে গেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এইরকম খবর আসছে যে যাদের নাম এসআইআর এর চূড়ান্ত, এসআইআর পরবর্তী যে ভোটার তালিকা অলরেডি দিয়েছে, এই 60 লক্ষ নাম বাদ দিয়ে, সেই তালিকায় নাম না থাকলে কিন্তু
গাড়ি বা জমি বাড়ি ইত্যাদি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে এরকম এরকম আসছে, এরকম খবর আসছে। কাজেই এই যে পৃথকীকরণের কথাটা বারবার করে আসছে, এই যে খানিকটা কম নাগরিক, এই দেশে আমার হক খানিকটা কম নাগরিক হিসেবে, এত বছর ধরে এই দেশে থাকবার পরে একজন মানুষের হক খানিকটা কম, এটা কিন্তু অলরেডি এই বিজেপি নির্বাচন কমিশন সে কিন্তু পশ্চিমবঙ্গে চালু করে দিয়েছে। এর থেকে খারাপ বিষয় বোধহয় গণতন্ত্রের জন্য আর কিছু হতে পারে না। আচ্ছা, বেশ। আমি এবারে সময়ের ইন্টারেস্টে খুব ছোট করে একটা জিনিস, লাস্ট টপিক, এই বিষয়ে কভার করব। এক এক করে সবার থেকে জেনে নিতে চাই। তো সোহমকে দিয়ে শুরু করছি। সোহম, এই যে শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্ত নিলেন যে ভবানীপুরে গিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবেন, এটাকে তুমি কিভাবে দেখছো? আমি সবার থেকে এটা খুব ছোট্ট করে এই বিষয়ে একটা করে প্রতিক্রিয়া নিতে চাই। এবার এটা এটা ঠিক কি মনে হচ্ছে তোমার? মানে ওই নিজের ক্ষমতা প্রদর্শন যে কারণ প্রথম কথা হচ্ছে, আচ্ছা ভবানীপুর নিয়ে যখন কথা হচ্ছে তাহলে একটা ছোট্ট করেও তুমি জানতে চেয়েছো বটে, কিন্তু ভবানীপুর নিয়ে অলরেডি আমাদের এসআইআর নিয়ে যে চট করে দরকারি পর্ব হয়েছে, সেখানে সাবির আহমেদ বলেছেন যে ভবানীপুরের বিধানসভা কেন্দ্রে ওরা যে স্ট্যাটিস্টিক্স ধরে একদম অ্যানালিসিসটা করেছেন, সেখানে দেখিয়েছেন যে কিভাবে বেছে বেছে মুসলিম নাম বিচারাধীন তালিকায় গেছে বা ডিলিশনের তালিকায় গেছে, এক্সক্লুশনের তালিকায় গেছে। ফলে এবং সাবির আহমেদ এটাও ওখানে উল্লেখ করেছেন যে মমতা ব্যানার্জি যে ভাবছিলেন যে ভবানীপুর বেরিয়ে যাবেন, সেটা হয়তো অতটা সহজ হবে না। আমার মনে হয় শুভেন্দু অধিকারী সেরকম কোনো ভাবনা থেকেই হয়তো এই কেন্দ্রে লড়তে এলেন, এবং খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ওই যাকে বলে কাঁটা কি টাক্কর সেইটা দিতে এলেন, যেহেতু আগের বার নন্দীগ্রামে তার সঙ্গে মুখ্যমন্ত্রী একটা সেই রকম টক্করে গিয়েছিলেন। সেটা অনেক রকম কারণ থাকতে পারে, তবে আমার মনে হয় যে এখানে এই যে ভবানীপুরের যে ডেমোগ্রাফির যে পরিবর্তন বা ডেমোগ্রাফির যে মানে ভোটার ডেমোগ্রাফির যে পরিবর্তনটা হতে চলেছে এই এই চূড়ান্ত তালিকা প্রকাশের পরে, আমার মনে হয় সেটা অনেকটা মাথায় রেখেই হয়তো শুভেন্দু অধিকারীর মতো এরকম হেভিওয়েট বিজেপি প্রার্থী ভবানীপুরের লড়তে এলেন। আমার এইটুকু একটা পর্যবেক্ষণ আহ, আমি বলতে পারি। অর্ক, আহ, আমাকে একজন মানে 2021-এ তৃণমূলের একজন সমর্থক আমাকে বলেছিলেন যে ভবানীপুরে খুব সম্ভবত নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ফিরে আসেন তাহলেও হয়তো তিনি মমতা ব্যানার্জিকে হারাতে পারবেন কিনা এটা সন্দেহ আছে। মজার ছলেই বলেছিলেন, ঠিক আছে? তো এখানে ভবানীপুরে শুধু এসআইআর দিয়ে কি মানে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম রিপিট করতে পারবেন? না, ভবানীপুর কিন্তু সুভাষচন্দ্র বসুরও তোমার কি বলে ওই কেন্দ্র। বিধানসভা হতো। কাজেই জানি সেটা, জানি, মমতা ওই জন্যই বললাম, বন্দ্যোপাধ্যায়, সেটা সিদ্ধার্থ জন্যই বললাম। শঙ্কর রায়, সুভাষচন্দ্র বসু সবাই একই বিধানসভার মানুষ। হ্যাঁ। খুবই চমৎকার বিধানসভা। না, এখানে যদি আসলে মুশকিলটা হচ্ছে, আমরা প্রত্যেকবার যখন নির্বাচন নিয়ে আমাদের নাগরিক শুরু করার পর থেকে আমরা নানা রকম হাসি ঠাট্টা করতে করতে আলোচনা করি, মজা করতে করতে আলোচনা করি। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা, তাই না? এই নির্বাচন কমিশন নির্বাচনের যে উৎসবের যে মেজাজ সেটাকেই কেড়ে নিচ্ছে। ভবানীপুর বিধানসভা নিয়ে দুটো কথা শোনা যাচ্ছে। প্রথমটা হচ্ছে যেটা সম্বিতার সাথে কথা হচ্ছিল, যে শুভেন্দু অধিকারী হয়তো বিজেপির অন্দরে খুব একটু বিপাকের মধ্যেই রয়েছেন এবং সেই কারণে শ্রমিক ভট্টাচার্যরা তাকে বাঘের মুখে ঠেলে দিলেন, এরকম একটা বিষয়। কিন্তু আরো একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, যে ভবানীপুর বিধানসভায় কিন্তু এসআইআর এ যতই নাম বাদ যাক বা ইত্যাদি হোক, মুসলমান সম্প্রদায়ের ভোটারের শতাংশ, আমি খুব ভুল না করলে 14%, এবং ওখানে 42% বা তার একটু বেশি হচ্ছে হিন্দু বাঙালি ভোটার। হ্যাঁ, এবং তার বাইরে ভবানীপুরে একটা বিপুল সংখ্যক অবাঙালি ভোটার রয়েছেন। এবারে যদি অবাঙালি ভোট এক সম্পূর্ণটাই প্রায় তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু বাবু পান, এবং হিন্দু বাঙালি ভোটারদের মধ্যে ধর্মের ভিত্তিতে খানিকটা পোলারাইজেশন হয়, তাহলে হয়তো শুভেন্দু বাবু অসম্ভবকে সম্ভব করতে পারেন। কিন্তু ভবানীপুর বিধানসভার প্রত্যেকটা ওয়ার্ডে, তুমি যদি ওয়ার্ড ধরে ধরে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এতটাই শক্তিশালী সাংগঠনিকভাবে, তা সে এতটাই শক্তিশালী যে কেবলমাত্র ফ্ল্যাট বাড়ির ভোট বা তোমার অবাঙালি ভোটের একটা বড় অংশকে কাজে লাগিয়ে শুভেন্দু বাবু যে খুব বাজিমাত করতে পারবেন, স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা নয়। কিন্তু ওই এবারে আবারও বললাম যে এবারে নির্বাচন অন্য সববারের নির্বাচনের থেকে আলাদা। এটা যদি পুকুর চুরির নির্বাচন হয় হয় তাহলে তো ভবানীপুরেও আমরা অন্যরকম ফলাফল দেখতে পারি। তো আমরা চলে যাচ্ছি আহ, এই এসআইআর এবং নির্বাচনের সাথে জড়িত যে টপিকে, সেটা হচ্ছে আমাদের অভয়া মুভমেন্ট যেটা হয়েছিল, অভয়া আন্দোলন, এবং তার যে লেটেস্ট ডেভেলপমেন্ট হয়েছে। তো আগস্ট 9, 2024
এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। একজন 31 বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার, তিনি কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। এবং এটাকে একটা ইনস্টিটিউশনাল ফেলিয়ারের একটা একটা ম্যাসিভ ঘটনা হিসেবে দেখা যায় যে এরকম ভাবে একটা কর্মরত ডাক্তার সরকারি হাসপাতাল কলকাতার বুকে ডিউটিরত অবস্থায় কি করে এরকম ঘটনা ঘটতে পারে। এবং সাথে সাথে অ্যালিগেশন ওঠে যে এটা খুব বৃহৎ একটা কাভার আপ হয়েছে, ঢাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রমাণ লোপাট করা হয়েছে বা প্রমাণকে ট্যাম্পার করা হয়েছে। হাসপাতালে যিনি আগে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে আহ, জনগণের রাগ আছড়ে পড়ে। কারণ তাকে স্টেট ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট আশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এবং সেদিনকে রাত্রিরে উল্লেখযোগ্যভাবে একটি দৃশ্য সকলের কাছে, আহ, সকলের মনে আছে গেঁথে, সেটা হচ্ছে মীনাক্ষী কলতান এবং অসংখ্য যুবকর্মী তারা বুদ্ধদেব ভট্টাচার্যের শেষকৃত্য থেকে বা স্মরণ সভায়, এরকম আমার ঠিক খেয়াল নেই, তো সেখান থেকে তারা এসে সেই গাড়িটা আটকান যেখানে পুলিশ তড়িঘড়ি সেই মৃতদেহটি নিয়ে, ভিকটিমের মৃতদেহটিকে নিয়ে তারা সৎকার করতে যাচ্ছিল। এবং এর ফলে যেটা হয় যে একটা দীর্ঘ আন্দোলন হয়, নাগরিক আন্দোলন হয়। এবং সেখানে সেটা আস্তে আস্তে প্রথমে রাত দখল, সেখানে বিভিন্ন মানুষ তারা পথে নেমে আসেন এবং এসে বলেন যে এই জিনিস চলতে পারে না। এরা মেনে নেওয়া যায় না এইভাবে, এইরকম ভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়া। এবং ধীরে ধীরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পর্যবেসিত হয়। আহ, কিন্তু এবং সেই যে 42 দিনের স্ট্রাইক এবং হাঙ্গার স্ট্রাইক যে হয়, অনশন যে হয়, এই গোটা ঘটনার মধ্যে বিভিন্ন পরতে পরতে এটা জটিল ঘটনা। জাস্টিস চাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যান ভিকটিমের মা এবং বাবা। আহ, অমিত শাহের সাথে দেখা করার চেষ্টা করেন, খুব সম্ভবত তারা অমিত শাহের সাথে দেখা করতে পারেননি। এবং এত কিছুর পরে প্রায় 2 বছর হতে চললো। সম্প্রতি 2026-এর নির্বাচনে যিনি ভিকটিম, নির্যাতিতা তার মা, তিনি পলিটিক্সে আসছেন বলে খবর পাওয়া যায় এবং পানিহাটি কেন্দ্রে তিনি প্রার্থী হতে চলেছেন। মার্চ 19, 2026-এ তিনি এই ঘোষণা করেন। এবং আশ্চর্যের এবং যেটা মানে ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে ওই একই কেন্দ্রে সিপিএম এর তরফ থেকে প্রার্থী হয়েছেন কলতান দাশগুপ্ত, যিনি সেদিন সেই রাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মীনাক্ষী মুখার্জি এবং অন্যান্য বাম নেতাদের সাথে মিলে মৃতদেহটিকে আটকানোর এবং মানে সৎকারটিকে আটকানোর এবং এই গোটা ঘটনার দিকে নজর কাড়ার। এবং তার ফলে যে আস্তে আস্তে জিনিসটা রোল করে যে একটা বৃহৎ মুভমেন্টের আকার নেয়। তো এতে তাদের একটা ভূমিকা ছিল। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হয়েছে যে ভিকটিমের পরিবার তারা বলছেন যে তাদের মেয়ের মৃত্যুকে রাজনৈতিকভাবে বামেরা ব্যবহার করার চেষ্টা করেছে। তো সেটার বিরুদ্ধে সঠিক জাস্টিস পেতে, যথাযথ জাস্টিস পেতে, তো তারা পলিটিক্সকে হাতিয়ার করতে চান এবং তারা রাজনীতিতে নামতে চান এবং বিজেপির টিকিটে নামতে চান। তো এক্ষেত্রে যেটা প্রশ্ন উঠতে পারে সেটা হচ্ছে যে সিবিআই কে এই তদন্ত ভার দেওয়া হয় এবং সিবিআই তো কেন্দ্র শাসকের আন্ডারে এবং সেই কেন্দ্রে আছে বিজেপি সরকার এবং সুপ্রিম কোর্ট অব্দি যাওয়া হয়। তো তারপরেও আহ, মানে ওনারা যে আলাদা করে বিজেপিতে গেলে কিভাবে কি সুবিচার পাবেন, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। দুই হচ্ছে যে আহ, এনারা যে বিশেষ করে বলেছেন যে আহ, বাম বামেরা তার মেয়ের মৃত্যুকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করেছে। এবং এর সাথে তামান্না খাতুন বলে যে মেয়েটি মারা যান, বাম পরিবারের মেয়ে, তো তার পঞ্চায়েত নির্বাচনের পর তার বাড়ির লোককে না পেয়ে খুব সম্ভবত তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আহ, বোমা মেরে আহ, সেই মেয়েটিকে মেরে ফেলে। তো সেই মেয়েটির যে মা, তিনি সিপিএম এর হয়ে এবারে প্রার্থী হয়েছেন। তো অনেকে এই দুটো জিনিসকে একসাথে ইকুয়েট করছেন। তো এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তো প্রথমেই আমি যাব অর্কর কাছে। তো অর্ক, তোমার মতামত দিয়ে আমি টপিকটা শুরু করতে চাই। যে তারা কোন রাজনৈতিক দলে যাবেন যাবেন না, ভোটে লড়বেন কি লড়বেন না, আইনি জটিলতা এই নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এক্ষেত্রে একই একই কথা কিন্তু তমান্নার মায়ের ক্ষেত্রেও, যে তমান্নার মা কি রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এক্ষেত্রে দুটো কথা আমার পক্ষ থেকে বলার, একটা হচ্ছে যে অভয়ার আন্দোলনটা কেবলমাত্র একটি পরিবারের আন্দোলন ছিল না, প্রথম থেকেই ছিল না।
অভয়ার আন্দোলনে এই যে বিপুল গণসম্পৃক্ততা ঘটেছিল, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। কাজেই অভয়া আন্দোলনকে কেবলমাত্র অভয়ার মা বাবার জায়গা থেকে দেখার কোনো আসলে সুযোগ নেই। কারণ হাজার হাজার মেয়ে, পশ্চিমবঙ্গের কোটি কোটি মেয়ে, লক্ষ লক্ষ মেয়ে, তারা পথে নেমেছিলেন সুবিচারের দাবিতে। তারা নেমেছিলেন তাদের নিজস্ব বিপন্নতার বোধ থেকে। কিন্তু যেটা একটু মানে অস্বস্তির জায়গা, একটু একটু ভাবার জায়গা, সেটা হচ্ছে যে আমরা বিজেপি সরকার বা বিজেপি দল যে রাজ্যগুলোতে ক্ষমতাশালী দল বা সরকার চালাচ্ছে, সেখানে নারী নির্যাতনের অবস্থা আমরা জানি। আমরা উন্নাওয়ের কথা জানি, আমরা হাতরাসের কথা জানি, আমরা আসিফার কথা জানি। আমরা কিন্তু এগুলো দেখেছি, আমরা জানি। আমরা কিন্তু কবর থেকে দেহ তুলে আনার নিদান দিতে দেখেছি, এগুলো আমরা জানি। কাজেই আমার এক বন্ধু, যে নিজে অভয় আন্দোলনের সময় বহু ঝুঁকি নিয়েছে, চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, তার দিনের পর দিন মিছিলে হেঁটেছে, সে খুবই যন্ত্রণাবিদ্ধ হয়ে সে লিখেছিল, এ যেন কেএফসির মালিকের কাছেই বাড়ির যে মুরগি, সেই মুরগিকে বাঁচাতে যাওয়া। হয়তো একটা ভয়ঙ্কর বিপন্নতার জায়গা থেকেই তারা গেছেন। আমি আজকেই একটা রিপোর্ট পড়ছিলাম, যেখানে অভয়ার মা তিনি বলেছেন যে তিনি বিজেপিতে যাওয়ার পরে নাকি সিবিআই বেটার কাজ করছে। যদি সিবিআই বেটার কাজ করে খুব ভালো, কিন্তু যদি সেটা মানে এটা এরকম হয় যে তিনি বিজেপিতে যাওয়ার পরে সিবিআই ভালো কাজ করতে পারছে, তার আগে সিবিআই এর কাজ করতে বাদ ছিল, সেটা তো অভয়ার মায়ের অভয়ার একজন সহনাগরিক হিসেবে আমাকে যন্ত্রণা দেবে। এবার সেটা এটা বিজেপির প্রথম। পক্ষে, দ্বিতীয়ত, এবার সেটা বিজেপির পক্ষে মোটেই ভালো বিজ্ঞাপন নয়। মানে না, যতক্ষণ না অন্তত তুমি আমার তাই তার, মনে হ্যাঁ মানে তুমি তার দলের আমার সমর্থক তাই মনে এবং সমর্থক বা হুম, প্রার্থী না হলে তুমি হুম, মানে একটা কেন্দ্রীয় সংস্থা তোমার জন্য কাজ করবে না। এটা তো কোনো দলের সংস্থা না, এটা ভারতের নাগরিকদের একেবারেই সংস্থা। একেবারেই, হ্যাঁ, হ্যাঁ। তার মানে তুমি সুবিচার পাবে কি পাবে না, সেটা একটা কাঞ্চন মূল্যে স্থির হচ্ছে। সেই কাঞ্চন মূল্য হচ্ছে বিজেপিতে যোগদান করা, বিজেপির পক্ষে কথা বলা। আরেকটা যেটা আমায় একটু ভাবিয়েছে, যে উম, আহ, অভয়ার মা, আমাদের যারা খুব পরিচিত জুনিয়র ডাক্তার এই আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যেমন অনিকেত, দেবাশিস, আমাদের জুনিয়র, আমাদের ভাইয়ের মতো, থেকে শুরু করে বামপন্থীদেরকে তীব্র ভাষায় অভয়ার মা আক্রমণ করেছেন। আমার মনে হয়েছে যে তাদের মানসিক অবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, অন্তত এই ইস্যুতে বোধহয় বামপন্থীদের বা জুনিয়র ডাক্তারদের এতখানি তিরস্কার প্রাপ্য নয়। প্রাপ্য ছিল না। আমার এইটুকুই শুধু বলার। আচ্ছা, আমি আহ সোহমের কাছে যাই। সোহম, জাস্টিস ফর অভয়া, এই জাস্টিসটা কি? এই জিনিসটা এখন গুলিয়ে গেছে। যে আমরা জাস্টিস, আমরা আমরা শুরু করেছিলাম একটা জায়গায়, যে একটি মেয়ে, আমাদের একজন সহনাগরিক, তিনি সরকারি হাসপাতালে কাজ করতে গিয়ে ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন, এবং আমরা তার ন্যায় বিচার চাই। তৃণমূল কংগ্রেস বলছে এই সঞ্জয় রায়, এই যে লোকটি, এ একা এই কাজটা করেছে, এর মধ্যে কোনো ইনস্টিটিউশনাল ঝামেলা নেই, ঠিক আছে, তাকে, হ্যাঁ এরকম নয় যে কোনো বৃহৎ দুর্নীতি বা কোনো অপরাধ চক্র আছে যার যার হাতে খুন হয়েছে, এটা একটা মানে লোন বিকৃত মনস্ক মানুষের কুকর্ম। হ্যাঁ, এটা দুঃখজনক যে ধরা পড়েছে, তার মানে আইনের পথে শাস্তি হবে, তার জাস্টিস কিসের? এছাড়া আমরা অপরাজিতা অ্যাক্ট আনছি, যেখানে খুন করে ধর্ষণ করলে তার মৃত্যুদণ্ড এনশিওর করা হবে, ইত্যাদি ইত্যাদি। এই তো আমরা তো করে দিয়েছি আমাদের কাজ। তা আর এর থেকে বেশি কি জাস্টিস চাই? তুমি এটা কিভাবে দেখছো? মানে ব্যাপারটা এতটাই বহুমাত্রিক, এই উই ওয়ান্ট জাস্টিসের জায়গাটা। মানে অভয়ার আন্দোলন যখন হচ্ছে তখন কলকাতার বাইরের কিছু মিছিলে হাঁটার আমার সুযোগ হয়েছিল, ফলে সেখানে কিন্তু খুব সহজে কিন্তু ফাঁসির দাবি উঠতে আমি দেখেছি, আবার সেই দাবিকে নস্যাৎ করার লোকও একই মিছিলে হেঁটেছে। মানে একদল বলছে না ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই, সেই স্লোগান তোলা হোক, আর পাশের কয়েকজন হয়তো বলছেন যে না এই এই মানে একটা সভ্য দেশে তো ফাঁসি কোনো শাস্তির দাবি হতে পারে না, অতএব ফাঁসির চাই এইটা বলা যাবে না, বরং পিতৃতন্ত্র সে আজাদি এই জাতীয় কোন রকম একটা যদি ন্যারেটিভের স্লোগান তোলা যায় তাহলে বেটার। তো মানে মানে আন্দোলনটা অ্যাকচুয়ালি ঠিক উই ওয়ান্ট জাস্টিস থেকে আবার এই যে আমাদের যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, তার যে
ভয়ঙ্কর খারাপ অবস্থা দিনকে দিন তৈরি হয়েছিল, যেটা নিয়ে ডক্টর মুভমেন্ট যেটা তৈরি হলো, তাতে একটা যেন সমান্তরাল ধারা তৈরি হলো এই আন্দোলনের, যেটা আমরা এই বোধহয় গত দুদিন আগের ঘটনা, এই আরজিকর হসপিটালে আবার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন ভদ্রলোক, বছর 40 বয়স, তিনি তার ছেলে, যার দুদিন আগে না একদিন আগে জন্মদিন গেছে, তার হাত ভেঙে গিয়েছিল, তিনি পরিবারকে নিয়ে সেখানে ছেলের ওই হাত প্লাস্টার করাতে নিয়ে গিয়ে লিফটে আটকে যান, এবং ওই অবস্থায় অনেকের কাছে সাহায্য চাওয়া হলেও তারা কোনো রকম গা করেনি, উল্টে রীতিমতো খারাপ ব্যবহার করেছে। সেই অবস্থায় লোকটি মানে রীতিমতো তিলে তিলে মারা যাওয়া যাকে বলে, সেই ঘটনা ঘটেছে। ফলে এই যে একটা ট্রমা কেয়ার ডিপার্টমেন্টের একটা লিফট ঠিকমতো কাজ করলো না, এবং তার জন্য একজন সাধারণ নাগরিক যে ওখানে পরিষেবা নিতে গেছে তাকে প্রাণ দিতে হলো তার পরিবারের চোখের সামনে। মানে এই তো একেবারে তিনি বোধহয় পরিষেবাও নিতে যাননি, তিনি তার পরিবারের কেউ একজন গেছিল পরিষেবা নিতে, তিনি বোধহয় অ্যাকম্পানি করছিলেন। হাত ভেঙে গিয়েছিল, সম্ভবত প্লাস্টার করাতে গিয়েছিল, তা হ্যাঁ, ওটাই বলছি যে পরিষেবা। হ্যাঁ, মানে সেটা করতে গিয়ে তিনি নিজে ডেড বডি হয়ে ফিরছেন। মানে হ্যাঁ। এটাই মানে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, ওই আরজিকর হসপিটালে আবার ওই একই অকুস্থলে। তা এইটাও যা মানে সবকিছুই রয়েছে আমাদের চূড়ান্ত পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে মেয়েদের যে অবস্থা, এই আমরা এক্ষুনি বিয়ে বিশেষিত রাজ্যগুলোর কথা বলছি, আদারওয়াইজ ওভারঅল যে যে সমস্যাগুলো রয়েছে, কিন্তু আন্দোলনটা উই ওয়ান্ট জাস্টিস, অ্যাকচুয়ালি জাস্টিসটা কি এটা সত্যি প্রথম থেকেই একটু হলেও আমাদের কাছে কিন্তু পরিষ্কার ছিল না যে জাস্টিসটা ঠিক কি, যে আমরা অ্যাকচুয়ালি কার শাস্তি কার চাইছি, মানে একদম নির্দিষ্ট ভাবে কার শাস্তি চাইছি। আমরা কি সঞ্জয় রায়ের শাস্তি চাইছি, না যে প্রিন্সিপাল যাকে ঘিরে এত অভিযোগ, এত মানে নানা ধারার অভিযোগ আর কি, মানে জঘন্য ঘৃণ্য অভিযোগ, তার শাস্তি চাইছি, না একটা গোটা সিস্টেম বদলাতে চাইছি, না আসলে ঠিক কি চাইছি? এইটা নিয়ে কিন্তু নানা রকম ভাবে একটা দ্বিধাপন্নতা ছিল আন্দোলনের মধ্যে। সেখানে আবার চলে আসবে হচ্ছে একটা ঠিকঠাক সঠিক যে রাজনৈতিক যে নেতৃত্বের দরকার ছিল। আমি যদি দলীয় রাজনীতির নেতৃত্বের কথাই বলি, সেরকম একটা নেতৃত্বের যে দরকার ছিল, সেই নেতৃত্বের অভাব দেখা গেছে। যদিও আন্দোলন নানাভাবে হয়েছে, নানা নাগরিক সংগঠন তাতে সামনে থেকেছে, বা নানা শ্রেণীর মানুষজন সেখানে হেঁটেছেন, সব ঠিক আছে, কিন্তু আসলে লক্ষ্যটা নির্দিষ্ট কি ঠিক ছিল, এইটা কিন্তু শুরু থেকে কিন্তু আহ আমার মনে হয় যে একটু হলেও কিন্তু ঘাটা ছিল। ফলে আজকে এই যে তারা বিজেপিতে যোগদান করলেন, তা আমরা আমরা খুব গণতান্ত্রিক মনোভাব থেকে বলতেই পারি যে তারা তাদের পছন্দের দলে যেতে পারেন, কিন্তু পছন্দের দল, যে পছন্দের দলে তারা যাচ্ছেন, সেই দলের ট্র্যাক রেকর্ড তো খুব গণতান্ত্রিক মানে গণতান্ত্রিক ইতিহাস নয়। আচ্ছা, ফলে মানে কোনোভাবেই এখানে ওই যাহা ব্যক্তিগত তাহাই রাজনৈতিক, ওই লাইন হয়তো এখানে খুব একটা খাটবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে অন্য অনেক ইতিহাস, অন্য অনেক ধারা এখানে মিশে যাচ্ছে কিন্তু এখানে। ফলে ওই ধরনের একটা জাস্টিস চাওয়ার যে হুম, নানা রকমের দ্বিধা বিভক্তি, তারই ফলাফল হয়তো আজকে এই দুর্ভাগ্যজনক আচ্ছা, দৌড়। আমি এটাকে পুরো পরিষ্কার দুর্ভাগ্যজনক বলবো, আমার আর আচ্ছা। অন্য। আর আমি প্রতীকের কাছে যাচ্ছি একটু। প্রতীক, তো হুম। অভয়ার পরিবার যে অভিযোগ করেছেন যে বিভিন্ন পক্ষ, মানে বাম রাজনৈতিক দল বা ডাক্তার্স ফোরাম, তারা রাজনীতি করেছেন তার মেয়ের মৃত্যু নিয়ে। তো এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যারা যাদের বিরুদ্ধে উনি রাজনীতি করার মানে অভিযোগ আনছেন, তারা তো রাজনৈতিক ব্যক্তিত্বই, এত কাদা পেশাদার রাজনীতিক। তো পেশাদার রাজনীতিক তারা রাজনীতি যে যদি করেন, তাদের থেকে তো সেটাই এক্সপেক্টেড। রাজনীতি জিনিসটা তো খারাপ নয়, প্রশ্নটা হচ্ছে কি রাজনীতি তারা করেছে। হ্যাঁ, তো এই যে এবং সমস্ত ক্ষেত্রে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও যে এই কথাগুলো ভাসিয়ে দেওয়া হয় জনপ্রিয় সংবাদ মাধ্যমে, যে হ্যাঁ, রাজনীতি করা হয়েছে, খুব খারাপ হয়েছে, কিন্তু তারাই রাজনৈতিক নেতা ব্যক্তিত্বদের আর কি আদর করে ডেকে এনে, মানে কোনো কাউন্টার কোয়েশ্চেন না করে ঘন্টার পর ঘন্টা তাদের ইন্টারভিউ নেন। তো এইটা নিয়ে তোমার কি মনে হয়, যে যে রাজনীতি করা হয়েছে, এই অভিযোগটা সারবত্তা কি, বা এটাকে কিভাবে দেখা উচিত? আর তুমি যে প্রশ্নটা করছো সেটার উত্তর দিতে গেলে প্রথমেই আমি যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে, যে প্রতিবেদনটার কথা অর্ক উল্লেখ করলো সেটা আমি বলেই দিই যে inscript.me বলে যে ওয়েবসাইটটা আছে, তারা আমরা এই যে 22শে মার্চ আমরা এই নিউজ রুম শুট করছি, এটা শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা দাবি করেছে সেটা তাদের এক্সক্লুসিভ। আজকাল
আজকাল সমস্ত সংবাদ মাধ্যমেই অনেক সময় অনেক ভুয়ো খবর বেরোয়, কিন্তু যেহেতু কয়েক ঘন্টা হয়ে গেছে এটাকে কেউ এখনো আবার বাবা মার দিক থেকে অস্বীকার করা হয়নি, সুতরাং আমি ধরে নিচ্ছি এটা সঠিক প্রতিবেদন। এই প্রতিবেদনে একটা জায়গা, আমি ছোট্ট জায়গাটা একটু পড়ছি, সেটা হচ্ছে যে এখানে লেখা হচ্ছে যে আহ কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ, অথচ বিজেপি ন্যায় বিচার দিতে পারবে বলে কেন মনে করছেন রত্না ও শেখর দেবনাথ? মানে যে মেয়েটি খুন হয়েছিল তার বাবা মা, এখানে লেখা আছে যে এই সংস্থাকে নাম ব্যবহার করার অনুমতি ওনারা দিয়েছে। তাদের কথায় তারা সিবিআই কে বাধ্য করবেন সঠিকভাবে তদন্ত করতে। যে বিজেপি আগে উদ্যত হলো না অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দিতে, তারা ভোটের সময় অভয়ার বাবা মাকে শুধু প্রচারের জন্য ব্যবহার করছে না তো? এই প্রশ্নের উত্তরে অভয়ার বাবা বলেন, অবশ্যই ব্যবহার করছে, আর আমরা এটা মেনে নিয়েছি। রাজনীতিতে পরস্পরের সুবিধা তো দেখবেই। তো আমার মনে হয় তোমার প্রশ্নের উত্তরটা অভয়ের বাবাই অনেকটা দিয়ে দিয়েছেন ওখানে আর কি। হ্যাঁ, যে রাজনীতি হচ্ছে হচ্ছে তাতে কি হয়েছে, তো রাজনীতিতে তো পরস্পর সুবিধা অসুবিধা দেখবি। এখন এই উত্তরটার মধ্যে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে একটা, আমি যদি একটা কাল্পনিক পরিস্থিতি ভাবি যে এখানে বিজেপি ওদের কাছে গেছে, হ্যাঁ, তো সেই জন্য ওরা মনে করেছেন যে বিজেপি বিচার দিতে পারবে, তাই জন্য বিজেপির সুবিধা হচ্ছে বিজেপি ভোটে আমাদের ব্যবহার করবে, আমরা তার বিনিময়ে আমরা বিচার পেয়ে যাবো, এইটা তো যুক্তিটা। তো তাহলে সেই যুক্তিতে আমি বলবো যে তৃণমূল একটা স্ট্র্যাটেজিক ভুল করে ফেলেছে। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি নিজে বা তৃণমূলের কোনো জ্যেষ্ঠ নেতা, তারাও তাহলে ওদের কাছে যেতে পারতেন, গিয়ে বলতে পারতেন যে আমাদের হয়ে ভোটে দাঁড়িয়ে পড়ুন, ভোটের পরে আমরা ঠিক ন্যায় বিচার পাইয়ে দেবো। হ্যাঁ, এইটা ভোটের পরে কি হবে সে তো ভোটের পর দেখা যাবে, তাই না? তো এরকম একটা লেনদেন ভিত্তিক, হ্যাঁ, রাজনীতিতে যদি অভয় আর বাবা মা আহ মানে ভালো মনে করেন এটাকে, হ্যাঁ, মানে ভালো মনে করছেন দেখাই তো যাচ্ছে, হ্যাঁ, তো তাহলে পরে ঠিক আছে, তাতে আমাদের কার কি বলার থাকতে পারে। কিন্তু মানে বলার কথা এইটাই, আমার মনে হয় এখানে একটা অন্য জিনিস ভাবার জায়গা আছে, সেটা হচ্ছে এই যে সোহম বলছিল না যে জাস্টিস জিনিসটা কি কি চাইছি আমরা, ওই আন্দোলনের প্রথম থেকেই গুলিয়ে গিয়েছিল। আমার এই গোটা আন্দোলন সম্পর্কে এবং এরা বিজেপিতে যাওয়া সব মিলিয়ে আমার এই আন্দোলন সম্পর্কে একটা খুব অকরুণ মন্তব্য আছে, সেটা প্রায় কারোর পছন্দ হবে না, তা সত্ত্বেও আমি বলছি। সেটা হচ্ছে আমার মতে বাঙালি মধ্যবিত্তের, হ্যাঁ, সম্পূর্ণ নৈতিক দেউলিয়াপনার একটা একেবারে একক দৃষ্টান্ত হচ্ছে এই গোটা আরজি করের ঘটনাটা নিয়ে যেটা হয়েছে, সেটা একদম 2024 অগাস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত। হ্যাঁ, আমি কথাটা বলছি এই জন্য যে এই যে তুমি বললে যে রাজনীতি, তো রাজনীতির লোকরা তো রাজনীতি করবে। এবার মুশকিলটা হচ্ছে যে আমাদের এখানে অন্তত গত 20-30 বছর ধরে একটা অরাজনীতির চাষ করা হয়েছে। মানে আসলে যে অরাজনৈতিক বলে কিছু হয় না, এটা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। রাজনীতি বলতে বোঝানো হয়েছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, হ্যাঁ, রাজনীতি ব্যাপারটা তো ওর মধ্যে সীমাবদ্ধ না। হ্যাঁ, এবার এই কথাগুলো যখন আরজি কর আন্দোলন চলছে তখন কিন্তু অনেকে যে কেউ যে বলেননি তা নয়, আমি নিজেই একাধিক লেখা লিখেছিলাম এবং আমার সেই লেখার সমালোচনাও হয়েছিল। সমালোচনা করছিলেন যারা, তারা হচ্ছে ওই রাত দখল আন্দোলনের যে নারীবাদী দিকটা বা ডাক্তারদের আন্দোলনের দিকটা, তারা সেই সব আন্দোলনের নেতৃস্থানীয় লোকজন। হ্যাঁ, সেটা করতে গিয়ে এরকম একটা লেখা বেরিয়েছিল আনন্দবাজারের উত্তর সম্পাদকীয় কলামে, যার মধ্যে বলেছেন না, আমরা তো রাজনীতির বিরোধিতা করছি না, আমরা দলের বিরোধিতা করছি, দল ঢুকবে না। এখন মুশকিলটা হচ্ছে যে পৃথিবীতে এই যে দল, রাজনৈতিক দল জিনিসটা তৈরি হয়েছে, এটা কি আকাশ থেকে টপ করে পড়েছে, না হঠাৎ একদিন কারোর মনে হয়েছিল হ্যাঁ যে ভাই একটা দল লাগবে বলে একটা দল বানিয়ে ফেলবে? ব্যাপারটা তা নয় তো। রাজনীতিতে দল জিনিসটা সৃষ্টি হয়েছে একটা স্বাভাবিক প্রক্রিয়ায়। সে প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে যে রাজনীতি করতে গেলে, রাজনৈতিক দাবি আদায় করতে গেলে বেশ কিছু মানুষকে সংঘবদ্ধ করতে লাগে, হ্যাঁ, করে একটা জিনিসের পেছনে, দাবিটার পিছনে দীর্ঘদিন লেগে থাকতে লাগে। সেইভাবে অন্য সব দল যেভাবে তৈরি হয়, মানে ট্রেড ইউনিয়ন যেভাবে তৈরি হয়, সেইভাবেই রাজনৈতিক দল তৈরি হয়েছে। এবার ওই আরজি কর আন্দোলন নেতৃত্বে যারা ছিলেন দুদিকেই, নারীবাদী দিকটাতেও ডাক্তারদের আন্দোলনের দিকটাতেও, দুপক্ষের নেতৃবৃন্দ প্রথম থেকে খুব গর্বের সঙ্গে একটা কথা বলে গেছে, আমরা এর মধ্যে কোনো দলকে ঢুকতে দেবো না। আমাদের মনে থাকতে পারে কিঞ্জল নন্দের সেই প্রচন্ড গলা তুলে চিৎকার, কারণ মানে কয়েকজন লাল পতাকাধারী তারা খুব অপরাধ করে ফেলেছিলেন, ওদের ওই আন্দোলন মঞ্চের ওখানে চলে গিয়েছিলেন পতাকা হাতে, খুব অপরাধী করেছিলেন বলতে হবে। তো আমরা কোনো দলকে ঢুকতে দেবো না। আবার নারীবাদীরা বলছে আমরা কোনো দলকে ঢুকতে দেবো না। হ্যাঁ, আচ্ছা, দলকে যে ঢুকতে দিলে না খুব ভালো কথা, এবার দলকে ঢুকতে না দিয়ে যে আন্দোলন তোমরা করলে,
সে আন্দোলনে হলো তো অশ্বডিম্ব প্রসব। হ্যাঁ, মানে অনিকেত আমাদের পডকাস্টে এসেছিল, আমি অনিকেতকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে আন্দোলনের যে দাবিগুলো ছিল ডাক্তারদের আন্দোলনে, তার অধিকাংশ দাবি তো পূরণ হয়নি, আজও পূরণ হয়নি। মমতা ব্যানার্জির সঙ্গে বারবার মিটিং এর পরেও যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল, সেই আন্দোলন, সেই দাবিগুলোর অধিকাংশ পূরণ হয়নি। আর নারীবাদীরা যে দাবিগুলো পুরো করেছিলেন, তার কোনটা পূরণ হয়েছে? মানে নারীবাদীরা কি দাবি করেছিলেন এটাই এখন জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবেন না ওরা, আমি জানি না বলতে পারবেন কিনা। তো যদি পারেনও, তারই বা কোনটা পূরণ হয়েছে? ওই যে একটা বলা হয়েছিল, তখন তো সরকার নির্দেশ দেওয়া হলো নাইট ডিউটি যেন না দেয়া হয়। হ্যাঁ, এবার এই নাইট ডিউটি না দিলে আসলে তো মহিলাদের ক্ষতি না। মানে এখন তো বেশিরভাগ চাকরি বেসরকারি চাকরি। এবার যদি মহিলারা বলেন আমরা নাইট ডিউটি করবো না, বা সরকার নিয়ম করে নাইট ডিউটি দেওয়া যাবে না, তাহলে মহিলাদের চাকরি দেবে না কর্পোরেট, পরিষ্কার। হ্যাঁ, এই তো হচ্ছে কথা। তাহলে তো নারীদের স্বার্থের উল্টো দিকে যাওয়া হলো। হ্যাঁ, তাই নিয়ে তো ওই নারীবাদীদের আমি কোনো কোনো বক্তব্য দেখিনি। এবার কথা হচ্ছে যে এই যে দল ঢুকতে দাওনি, দল ঢুকতে না দেওয়ার ফলে কি হয়েছে? সেটা হচ্ছে যে আন্দোলনের নেতৃত্ব কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠীর হাতে রয়ে গেছে। হ্যাঁ, তার ফল কি? ফল হচ্ছে যে এই ব্যক্তি বা গোষ্ঠীদের যেহেতু কাজটাই রাজনীতি নয়, সেই জন্য কিছুদিন পরে তারা নিজ নিজ কাজে চলে গেছে। হ্যাঁ, সেটাই হবার কথা। হ্যাঁ, তুমি আমি আমরা মূলত সাংবাদিকতা করি, আমি, অর্ক, সম্বিদ্যা, সোহম। হ্যাঁ, আমরা, আমাদের কাজ হচ্ছে সাংবাদিকতা। আমরা একটা আন্দোলনের সঙ্গে, কোনো একটা বড় আন্দোলন হলে তাতে আমাদের কিছুটা বিশ্বাস আছে বলে আমরা তার সাথে কিছুদিনের জন্য যুক্ত হতে পারি। কিন্তু আমাদের মূল কাজটা তো সাংবাদিকতা, কিছুদিন পর আমরা সাংবাদিকতাতেই চলে যাব। হ্যাঁ, বা তুমি যে কাজটা করো তুমি তাতে চলে যাবে। রাজনৈতিক দলের দরকারটাই তো এইখানে, যে রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু ওটার ওদিকে সঙ্গে আমার লেগে এখানে থাকবে। একটা প্রশ্ন আছে এই জায়গায়, আমি জাস্ট একটা হ্যাঁ, প্রশ্ন করতে চাই। সেটা হ্যাঁ, হচ্ছে যে বলো বলো। তুমি যেটা বলছো সেটা একদম ঠিক, যে দল হ্যাঁ, ঢুকতে না দেওয়ার কারণেই আন্দোলনের প্রচুর ক্ষতি হয়েছে। আমার জাস্ট হ্যাঁ, দুটো প্রশ্ন। প্রথমত, এই হ্যাঁ, আন্দোলনের যারা পরিচিত মুখ, ধরো অনিকেত হুম, মাহাতো, তিনি একজন রাজনৈতিক হুম, কর্মী। কুলস্থ, হ্যাঁ, তিনি একটি হ্যাঁ, সবচেয়ে বড় বামপন্থী দলের কর্মী। দেবাশিস, হ্যাঁ, সে একজন রাজনৈতিক হ্যাঁ, দলের কর্মী। কাজে আন্দোলনের মুখেরা হ্যাঁ, কিন্তু সবাই দল হুম, দল দলীয় মানুষ, তারাই আন্দোলন করেছেন, হ্যাঁ, তারাই হ্যাঁ, জুনিয়র ডাক্তার আন্দোলনের হ্যাঁ, মূল মুখ। এবং হ্যাঁ, আরেকটা কথা, আমি না হয় হ্যাঁ, ধরেই নিলাম যে হুম, বেশ কিছু যারা অদলীয় মানুষ তারা রাজনৈতিক দলকে ঢুকতে দিতে চাননি। তাহলে হুম, এই যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, সেগুলো তো আসলে জনগণের হুম, ট্যাক্সের টাকাতেই চলা প্রতিষ্ঠান, তারাও হ্যাঁ, প্রতিষ্ঠান। তা তারা কি হ্যাঁ, করছিলেন? ব্যাপারটা তো মান অভিমানের হুম, নয় যে আমি তোমাকে বললাম যে হ্যাঁ, প্রতীক বাবু, আমি আপনাকে ঢুকতে দেব না, আর তুমিও হ্যাঁ, সেটা শুনে নিয়ে ঢুকলে হুম, না, হ্যাঁ, এটা মানে তো নয়। হ্যাঁ, কাজেই তারা তারা দলীয় আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করতেই পারতেন, মানে কংগ্রেস বা দলীয় সিপিএম। দিশা আন্দোলনকে না দিতে না পারাটা কি এই যে হুম, আমাদের সকলের ট্যাক্সের টাকায় চলা রাজনৈতিক দল নামক প্রতিষ্ঠানগুলো, তাদেরও অযোগ্যতা হ্যাঁ। এবং ব্যর্থতা নয়? আচ্ছা, আমি একটা না, জিনিস বলছি যে এবার আমাদের, সরি সরি, হ্যাঁ, আমাদের হ্যাঁ, ট্যাক্সের হ্যাঁ, টাকায় রাজনৈতিক দল চলছে বলতে মানে বলে মানে আমাদের। হ্যাঁ, সার্বিকভাবে আমাদের ট্যাক্সের টাকা মানে কি? আমরা যারা যে রাজনৈতিক, ধরো আমি একটা রাজনৈতিক দলকে চাঁদা দিই, আমি চাঁদা, সমর্থন আচ্ছা, করি, চাঁদা, চাঁদা দিই, আমি সমর্থন করি, সেটা সমর্থন, তো ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, বুঝে গেছি। তো আমার তো হ্যাঁ, 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 পার্টিসিপেশন রয়েছে। কাজেই এই প্রত্যাশা হ্যাঁ, তো থাকবেই যে সেই হ্যাঁ, রাজনৈতিক দলগুলো, তারা তো কে অভিমান করলেন, কে রাগ করলেন তার জন্য বসে থাকবেন না। না, অবশ্যই। তারাই হুম। তো এই আন্দোলনকে অদলীয়তার যে শৃঙ্খল ভেঙে দিশা দিতে পারতেন। আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি তাদেরও ব্যর্থতা কোনো একটা জায়গায় মনে হচ্ছে নাকি না? আচ্ছা, এবার আমি বলি, হ্যাঁ, ব্যর্থতা তো নিশ্চয়ই, তা নিয়ে কোনো কথা নেই। কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে তুমি যে, মানে তুমি যেভাবে তোমার প্রশ্নটাকে তুমি গঠন করছো, সেটার মধ্যে একটা গলদ আছে। গলদটা হচ্ছে, তুমি আমাকে বললে যে হ্যাঁ, তুমি তো করতে পারতে আন্দোলনটা, আমি তোমাকে ঢুকতে দেবো না বলেছি বলে তুমি ঢুকবে না? এটা কি মানবিমানের প্রশ্ন? এটা দুজন ব্যক্তির মধ্যে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, দল মানে অনেক ব্যক্তিকে নিয়ে একটা গোষ্ঠীর কথা হচ্ছে। হ্যাঁ, এবং তুমি যাদের কথা বললে যে অনিকেত একটা রাজনৈতিক দলের লোক, দেবাশিস একটা রাজনৈতিক দলের লোক, বা পুলস্ত বলে তুমি একজনের নাম বললে, আরো নারীবাদীরাও অনেকে, কেউ কেউ অনেক দলের সদস্য। মুশকিলটা হচ্ছে তারা কিন্তু ব্যক্তি হিসাবে ওই আন্দোলনে যোগ দিয়েছিলেন, ব্যক্তি হিসাবে নেতৃত্ব দিয়েছেন। তাদের দলগুলোকে ঢুকতে দেওয়া হয়নি, ঢুকতে দেওয়া হবে না বলেই তারা নিজেদের দলের পতাকা নিয়ে যেতে পারেননি। এবং তার মানে কি? তার মানে অনিকেত যেতে পারে ওই আন্দোলনে, কিন্তু অনিকেতের সঙ্গে যদি এসইউসিআই এর পতাকা নিয়ে 50 জন যায়, হ্যাঁ, বা দেবাশিসের সঙ্গে এমকেবির পতাকা নিয়ে 20 জন যায়, তখন আন্দোলনে বাকিরা রেড়ে রেড়ে করে উঠবে। হ্যাঁ, এইবার এইটা করার মুশকিলটা হচ্ছে যে তুমি ঠিকই বলেছো যে এগুলো রাজনৈতিক দলগুলো তাহলে আন্দোলনটা দখল নিতে পারলো না কেন?
দিতে পারলো না তাদের কেন, সাথে তার কারণটা খুব জনশক্তি রয়েছে, প্রচুর মানুষ রয়েছে। হ্যাঁ, না এবার তার কারণটা খুব সোজা। কথাটা হচ্ছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে পশ্চিমবঙ্গে 2011 সালের পর থেকে, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর থেকে বামপন্থী দলগুলো আর সেই শক্তির জায়গায় নেই। এই প্রশ্নটা তুলতেই হতো না যদি আজকে পশ্চিমবঙ্গে একটা বামপন্থী সরকার থাকতো। হ্যাঁ, সুতরাং বামপন্থীদের সেই দলীয় শক্তি যে সেই জায়গায় নেই, এটা তো আমরা জানি, এটা তো অস্বীকার করার কিছু নেই। মানে এই ব্যর্থতাটা তো হবেই। এবার যদি এত বড় একটা আন্দোলন থেকে, হ্যাঁ, একটা মানে জোর করে বলা হয়, প্রকাশ্যে বলা হয় যে আমরা দলগুলোকে ঢুকতে দেব না, সেইটাকে অতিক্রম করে দলকে ঢোকানো, হ্যাঁ, এটা করতে গেলে যেটা হতো সেটা হচ্ছে যে আন্দোলনটা আরো তাড়াতাড়ি ভেঙে যেত। আচ্ছা। এটা খুব সোজা। হ্যাঁ, এইবার আমি একটা যে কথাটা বলে শেষ করি সেটা হচ্ছে যে এই দল ঢুকতে দেওয়া হলো না বলে কিন্তু আন্দোলনটা শেষ পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে থাকলো না, আন্দোলনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এটা অনিবার্য ছিল আমার মতে। হ্যাঁ, এরকমই হবে। এটা ওই ওই অকিউপাই ওয়াল স্ট্রিট, হ্যাঁ, ওইখান থেকে বা আরো আগে তাহরির স্কোয়ার, এই শতকের যেসব আন্দোলন, যেগুলো দল বাদ দিয়ে আন্দোলন করতে হবে বলে এটা সারা পৃথিবীতে তৈরি করা হয়েছে, ফেসবুক থেকে আন্দোলন শুরু হয়, ওখান থেকে শুরু, তাহেরি স্কোয়ার থেকে শুরু করে আরজিকর অব্দি এলে দেখা যাবে ওই আন্দোলন কোনোটাই কিছু শেষ পর্যন্ত করে উঠতে পারে না। তার কারণটাই হচ্ছে এটা যে আন্দোলন লেগে থাকবে কি। আমার নিজের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই আরজিকর আন্দোলন থেকে শেষ পর্যন্ত যেটা পাওয়া গেল সেটা হচ্ছে অনিকেত বা দেবাশিস বা আশফাকুল্লাহ নাইয়া এরকম কয়েকজন, হ্যাঁ, মুখকে আমরা পেলাম, যাদের আমরা ভাবতে পারি যে এরা যদি এদের রাজনীতিতে আহ, যে এদের নিজেদের লেগে থাকার যে মানসিকতা, বিশেষ করে অনিকেতের সঙ্গে যেহেতু সরাসরি আমার নাগরিকের পডকাস্টে কথা বলার সুযোগ হয়েছে, সেটাতে যারা যদি লেগে থাকে তাহলে ভবিষ্যতে কোনো আন্দোলনে আমরা হয়তো ভালো কয়েকজন নেতাকে পাবো, এই আমরা পেয়েছি। তার বাইরে কি পেয়েছি, তার বাইরে আমরা আর কয়েকজন ব্যক্তিকে পেয়েছি যাদের একজন নিজের সিভিতে লিখে দিতে পেরেছে আমি অমুক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, হ্যাঁ, কেউ কদিনের জন্য টিভি চ্যানেলের প্যানেলে গিয়ে বসতে পেরেছে। এগুলো হচ্ছে তাদের ব্যক্তিগত অর্জন, এগুলো আন্দোলনের অর্জন না কিন্তু। হ্যাঁ, এবং আমার নিজের যেটা আমি একটা খুব সিনিক্যাল কথা বলছি আমি জানি, কিন্তু এটাই আমার মত, সেটা হচ্ছে যে আসলে দলগুলোকে ঢুকতে না দেওয়ার পিছনে ওই রকম কোনো বড় পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়ছি টড়ছি ওরকম কিছু ছিল না। দলগুলোকে ঢুকতে না দেওয়ার পিছনে কারণটা আসলে এটা ছিল যে দলগুলোকে ঢুকতে দিলে যেটা হতো সেটা হচ্ছে যারা নিয়মিত রাজনৈতিক দল করেন, যে দলই করুন, এমনকি তৃণমূল কংগ্রেস করলেও, তাদের দল করার একটা প্রশিক্ষণ থাকে, সংগঠিত করার, মানুষকে সংগঠিত করার একটা প্রশিক্ষণ থাকে। সেই প্রশিক্ষণটাই আন্দোলনে চলে এলে তখন এই যে মুখগুলোর কথা বলছি, আজ এই প্যানেলে বসলাম, কাল ওই প্যানেলে বসলাম, পরশু আনন্দবাজারে লেখা বেরিয়ে গেল, এই ব্যক্তিরা পিছনে চলে যেতেন, কারণ সাংগঠনিক ক্ষমতায় ওদের সঙ্গে এরা পেরে উঠতেন না, পেরে ওঠা সম্ভব নয়। ফলে নিজেদের বিখ্যাত হওয়া হতো না। বাঙালি, মানে সারা পৃথিবীতেই হয়েছে, কিন্তু বাঙালি মধ্যবিত্ত এত বেশি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হয়ে গেছে, নিজের বিখ্যাত হওয়ার ইচ্ছাটা এত বেশি যে তাতে যে কোনো আহ ইস্যুকেই তারা ব্যবহার করে নিতে পারে, যে প্রবণতাটা অভয়ের বাবা মার মধ্যেও দেখা যায়। আচ্ছা, আচ্ছা, আমি জাস্ট লাস্টে একটু সম্বিদার থেকে একটা ক্লোজিং কমেন্ট নিয়ে নেবো এই বিষয়ে, তারপরে আমরা আমাদের শেষ অন্তিম পর্বে চলে যাব। সম্বিদা, তোমার যদি কোনো কিছু মন্তব্য থাকে এখানে যোগ করার জন্য। না, অর্ক আর প্রতীক দুজনেই খুব ভালোভাবে বললো এটা। আমার যেটা মনে হয় যে অভয়ের বাবা মায়ের আন্দোলন এটা ছিল না, যেটা অর্ক বলছিল, যে এতে আন্দোলনটা আরো অনেক বৃহত্তর ছিল। আন্দোলনগুলো যদি আমরা দেখি, মানে এত জটিলতার মাঝখানেও আমরা যদি দেখি যে কি কি দাবিগুলো জরুরি ছিল সেই সময়, সেটা হচ্ছে যে একজন ডাক্তারি পড়ছেন তিনি, তিনি একটা সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষিতা হলেন এবং তাকে হত্যা করা হলো। কারা করলেন, কি তাদের মোটিভ ছিল, সেইটা পরিষ্কার হওয়া। সেইটাতে তদন্তে দেখা গেল যে গণধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, একজনই ধর্ষণ করেছেন এবং তিনি হত্যা করেছেন, এরকমই পুরো ব্যাপারটা তদন্তে উঠে এলো। কিন্তু সেটা মানুষ খুব একটা বিশ্বাস করতে চায়নি এই কারণেই। সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট, যে আরজি করের ভেতরে তাদের যে তার প্রিন্সিপাল এবং এবং অন্যান্যরা যারা ছিলেন, তারা কেন এটাকে আত্মহত্যা বলে চালাতে চাইলেন প্রথমে, এবং তারা একটা একটা সরকারি ব্যবস্থা সেইখানে কিভাবে একজন বহিরাগত যিনি রাত্রিবেলা ঢুকলেন, ঘুরে বেড়ালেন, তিনি আবার হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার, যেটা কলকাতা পুলিশের একটা অংশ। কলকাতা পুলিশ তারা যেভাবে তদন্ত শুরু করেছিল তাতে প্রচুর গলদ দেখা গিয়েছিল। তো এইগুলো কেন হলো সেইটা বোধহয় মানুষ সেইটার একটা বিচার চেয়েছিল। কাজে জাস্টিস ফর অভয় যদি বলা হয়, যদি শুধু এইটুকুনি টার্ম নিয়ে খুব
ক্ষুদ্রভাবে আমরা ভাবি, এইটা একটা জানার বিষয় ছিল যে কেন হত্যা করা হলো তাকে, কি মোটিভ ছিল, অনেক লোকে যুক্ত ছিল কিনা, আহ, এই সরকারি হাসপাতালের প্রশাসন তারা যুক্ত ছিলেন কিনা, এবং তাদের বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ উঠেছে বা এই পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল বা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল, সেইগুলো তদন্ত ঠিকঠাক যদি হতো এবং সেটা যদি একটা আউটকাম বেরোতো, সেই যদি মানে এক্সপেক্টেড আউটকাম এই কারণেই বলছি যে মানুষের মনে এইটা একটা ধারণা হয়েছিল যে যেটা আমি আগেই বললাম যে গণধর্ষণ হয়েছে এবং তাতে হাসপাতালের যে প্রশাসন তারা কোনো না কোনো ভাবে জড়িত, এইটা একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল। এবং এইটার একটা পরিষ্কার আউটকাম তদন্তের মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে বেরিয়ে আসার কথা ছিল, এবং সেটা কলকাতা পুলিশ যেভাবে তদন্ত প্রথমে শুরু করেছিল সেইটা খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না বলে মানুষের মনে হয়েছে। সেটা সিবিআই করতে পারতো, কিন্তু সেটা করেনি। এখন এই বিভিন্ন রকমের কথা আসছে যে বিজেপিতে যদি অভয়ের মা বাবা যোগ দেন তাহলে তারা তদন্ত করতে পারে, এইটা কোনো যুক্তি হতে পারে। কাজে সেই দিক থেকে যদি আমরা দেখি যে অভয়ের জাস্টিস ফর অভয়া, এই যে অংশটুকু সেইটা অ্যাচিভ হয়েছে কি হয়নি, আমার মনে হয় হাফ অ্যাচিভড। আরেকটা যেটা বিষয় উঠে এসেছিল, আমি আবারও এই পলিটিক্যাল পার্টিকে ভেতরে আসতে ও আন্দোলনে যুক্ত হতে আচ্ছা, দেওয়া, তারা হাফ অ্যাচিভ, সরি, হাফ অ্যাচিভ বলছো মানে কিসের ভিত্তিতে বলছো যে হাফ অ্যাচিভ এই কারণেই বলছি। হাফ অ্যাচিভ এই কারণেই বলছি যে কলকাতা পুলিশের যে তদন্ত ছিল সেই লাইনেই সিবিআই তদন্ত ছিল, এবং তারা মনে করেছে যে একজনই সেখানে দোষী, সঞ্জয় রায় বলে যে ব্যক্তি, তিনিই ধর্ষণ করেছেন, তিনিই হত্যা করেছেন, যে গণধর্ষণের ঘটনা ঘটেনি। হাফ অ্যাচিভ এই কারণেই বলছি যে তাহলে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগগুলো উঠেছিল সেইটার কি হলো, বা কলকাতা পুলিশ যেভাবে তদন্ত শুরু করেছিল, যার জন্য আম, একজন ওসি লেভেলের অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল, সেখানকার কলেজের প্রশাসনের শীর্ষ কর্তা তাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সেইগুলোর খুব একটা কিন্তু ক্লিয়ার কাট সমাধান মিললো না যে সত্যি সত্যি কি হয়েছিল, কেন তো তথ্য প্রমাণ লোপাট করা চেষ্টা হয়েছিল, সেটা আদৌ হয়েছিল কিনা। প্রাইভেসি আমাদের সবার মনে হয়েছে যে হয়েছিল। আহ তো সেইটার কোনো আউটকাম কিন্তু তদন্তে খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসেনি। দ্বিতীয় যে বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে যে এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে মানে ঘুম ধরা অবস্থা, সেইটা কিন্তু মানে প্রকাশ্যে আসতে আরম্ভ করেছিল। আর যে কর্মীয় অভিযোগ ছিল এবং অন্যান্য সরকারি হাসপাতাল নিয়ে অভিযোগ ছিল, যেটা নিয়ে অনিকেতরা, কিঞ্জলরা তারা আন্দোলন করেছেন, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন, সেই নিয়ে অনেক চাপানুতর হয়েছে, কিন্তু সেইটারও কোনো রকমের আউটকাম কিন্তু আমরা দেখতে পাইনি যে আদৌ কি হলো, সিসিটিভি বসলো কিনা, পরিকাঠামোর কি উন্নতি হলো, আদৌ হলো কিনা, কোথায় লাইট বসলো, মহিলাদের সুরক্ষার কি ব্যবস্থা হলো, ডাক্তার বা যারা পড়ছেন তাদের সুরক্ষার কি ব্যবস্থা হলো, ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু আমাদের কাছে স্পষ্ট এখনো কোনো ধারণা নেই। এবং সেই সময় যে অভিযোগটা উঠেছিল যে যিনি স্বাস্থ্য সচিব তিনিও এই পুরো ব্যবস্থাটার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার বিরুদ্ধেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেটা নিয়েও আর আন্দোলন কোনোভাবে এগোয়নি। কেন এগোয়নি সেটা নিয়ে অর্ক আর প্রতীক খুব সুন্দরভাবে আলোচনা করেছে। বেশ। আচ্ছা, আমি বলবো যে এই এই প্রতিবেদনটার কথাই আমি বলবো, যে প্রতিবেদনটার কথা অর্ক আলোচনা করলো, আমিও আলোচনা করলাম। এই ইনস্ক্রিপ্ট.মি-তে বেরিয়েছে, যেখানে অভয়ার বাবা মা ব্যাখ্যা করেছেন যে তারা কেন বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। আমি এই প্রতিবেদনটা সকলকে পড়তে বলি। বেশ, আমাদের পর্বের ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেবো প্রতিবেদনটির। সোহম, তোমার রেকর্ড। আজকে আমার দুটো নাটকের রেকমেন্ডেশন থাকবে। যদিও দ্বিতীয় যে নাটকটা বলবো সেটা নেক্সট শো কবে আমি এখনো ঠিক নেই। একটা নাটক হচ্ছে চাকদা নাট্যজনের একটা স্কুল, বিকল্প শিক্ষা ব্যবস্থা নিয়ে ওর এক ধরনের শিক্ষা শিক্ষা ভাবনা নিয়ে, ব্যবস্থা নিয়ে বলা উচিত না, শিক্ষা ভাবনা নিয়ে একটা নাটক তারা করেছেন, খুব সুন্দর ছিমছাম নাটক। আর একটা নাটক একদম সম্প্রতি দেখলাম, দুটো নাটকই সম্প্রতি দেখলাম। তার প্রথম অভিনয়, ছন্দা চট্টোপাধ্যায় বিশিষ্ট অভিনেত্রী, তার জীবন কাহিনী, এই 82 বছর বয়সে একদম স্টেজে একদম টানা অভিনয়, 2 ঘন্টার ওপর নাটক, ইতি ছন্দা, উষ্ণিক প্রোডাকশনের। এটা আহ, আবার হবে কয়েক মাস পরে, তখন আমি আমাদের দর্শকদের বলবো এই নাটকটা অবশ্যই দেখুন। খুব ভালো প্রোডাকশন ওভারঅল যে হয়েছে সেটা একটু বলাটা চাপ, কারণ অভিনেতা অভিনেত্রীদেরকে তার কাছে অবশ্যই খুব ম্লান লেগেছে, কিন্তু শুধুমাত্র একজন অভিনেত্রীর জীবন এবং এই যে নাট্য জগৎ, তার যে চূড়ান্ত সেই সেই আবার পুরুষতান্ত্রিক
পরিকাঠামোরই জায়গা, তাকে কতখানি সেসব লড়াই করে তাকে উঠে আসা, সেইটা শোনার জন্য খুবই একটি একটা জীবন্ত দলিল আর কি। বেশ। অর্ক, তোমার রেকমেন্ডেশন? আমি এবারে খানিকটা নাগরিকের আমাদের নিজেদের প্রচারই করব রেকো হিসেবে। কয়েকদিন আগে মারা গেলেন সিআইটিউর খুব গুরুত্বপূর্ণ একজন নেতা, দেবাঞ্জন চক্রবর্তী। তার সঙ্গে নাগরিক ডট নেট দীর্ঘ আলোচনা করেছিল, সোহম দাস আলোচনা করেছিল নাগরিকের পক্ষ থেকে নানা বিষয় নিয়ে, ভারতের শ্রমিক শ্রেণীর অবস্থা, এই মুহূর্তে শ্রমিক আন্দোলন নিয়ে। আহ আমি আমার রেকো হিসেবে ওই সাক্ষাৎকারটা থাকবে। বেশ। সুমিতা, তোমার রেকো দিয়ে তাহলে শেষ করছি। আমি আজকাল এআই নিয়ে প্রচুর পড়াশোনা করছি, তো একটা খুব ইন্টারেস্টিং একটা বই, সেটার পরিপ্রেক্ষিতে বলছি। নিক বস্ট্রমের সুপার ইন্টেলিজেন্স পাথস ডেঞ্জারাস স্ট্র্যাটেজিস। এই বইটা পড়ছি, আমি পুরোটা পড়া হয়নি। এবং খুব ইন্টারেস্টিং বই এই কারণেই যে এখানে যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে যে এআই এর মন আছে কিনা, আর এআই এর কনসিয়াসনেস আছে কিনা। তো এআই কনসিয়াস কিনা সেইটা নিয়ে, এবং কারণ বায়োলজিক্যালি আমরা জানি যে আমাদের কনসিয়াসনেস আছে, আমাদের মাইন্ড আছে, কিন্তু এআই সিলিকন দিয়ে তৈরি একটা মেশিন, একটা প্রযুক্তি, তার কনসিয়াসনেস আছে কিনা, তার মাইন্ড আছে কিনা, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে বিভিন্ন ভাবে, দার্শনিক ভাবে, টেকনোলজিক্যালি। তো সেইখানে নিক বস্টনের এই বইটা একটা 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 এই পরিপ্রেক্ষিতেই খুব ইম্পর্টেন্ট একটা বই, যে তিনিও এটা নিয়ে আলোচনা করেছেন, ডিজিটাল মাইন্ডস নিয়ে। আহ, যদি কারো ইন্টারেস্ট থাকে এথিক্যাল এআই, এআই এর কনসিয়াসনেস, এবং যেটা অসম্ভব নয়, মানে সেটা এখনো নেই, সবাই বলছেন, কিন্তু সেটা অসম্ভব নয়। আম, তো সেটার জন্য এই বইটা খুব ইন্টারেস্টিং। ধন্যবাদ আমাদের গোটা পর্বটা শোনার জন্য। আজকে আমরা এখানেই শেষ করছি। নমস্কার।